এটা ধ্বংসাত্মক প্রক্রিয়া, অতএব এটা সিফিলিস আন্ডারে চলে যাবে, সেইভাবে আমরা ধরতাম বা ভাবতাম। কিন্তু পরবর্তীকালে যেই চ্যালেন যেই চ্যালেন আসার পর যেই চ্যালেন তিনি বলছেন, মানে আজকের কথা না, যেই চ্যালেন অনেক বছর আগে লিখেছেন, তাও তিনি বলছেন তার কাল অনুযায়ী, সাম্প্রতিক কালে উনি যেই চ্যালেন কিন্তু প্রায় কেন্টের সমসাময়িক, কিন্তু একদম মানে ইয়ে ফেলে দেওয়ার বিষয় নয়, কিন্তু 100 বছরের 120-25 বছর আগে বলছেন যে এখনকার যে মৃত্যুগুলো হচ্ছে সেগুলো মূলত সাইকোসিসের প্রাধান্য বেশি, সুইসাইডের ক্ষেত্রে সাইকোসিসের প্রাধান্য বেশি। এই কথাটা তিনি বলছেন, এবং সেটা হজম করতে আমার বেশ সময় লেগেছে, কারণ আমি ব্যাপারটা প্রথমে বুঝতে পারি যে কেন এই কথা বলছে। তা উদাহরণ একটা দিয়েছেন, এই যে আপনার যেমন দেখবেন ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় অনেকের, ঘুমন্ত অবস্থায় দেখবেন ওই বয়স স্ট্রোকে মারা গেছে, বা ঘুমিয়েছিলেন, সুস্থ মানুষ ঘুমিয়েছিলেন, সকালে আর উঠলেন না। এই ধরনের কেসগুলোকে তিনি সাইকোটিক কেস বলছেন। কারণ এটা হঠাৎ করে হয়নি, এটা যেন ঘুমের মধ্যে চলে গেলেন, তার মানে একটা ঘুমের ছদ্মবেশে যেন তিনি চলে গেলেন, তাহলে এই ঘুমটাকে ছদ্মবেশ হিসেবে তার তার সিস্টেম ব্যবহার করলো, এই অর্থে এটা কিন্তু সাইকোটিক। এখন এটা যখন আমরা বুঝলাম, আমি তখন তখন পর্যন্ত আমি আমার লেখাতেও আছে, আমার একটা 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 ওই একটা সংস্কৃত একটা পুস্তক বেরিয়েছিল, আত্মহত্যার উপর একটা গবেষণামূলক পুস্তক বেরিয়েছিল। তা সেই পুস্তকে আমাদের আহ, অধ্যাপিকা পরিপ্রিয়া কুন্ডু হচ্ছে সম্পাদনা করেছেন। সেখানে বাংলার তথা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আত্মহত্যার উপরে সেখানে কাজ হয়েছে। সেই বইটা আত্মহত্যার উপর, মানে হোমিওপ্যাথি দিক থেকে আমি ছিলাম, তারপরে অ্যালোপ্যাথি দিক থেকে ছিল, আয়ুর্বেদিক দিক ছিল, সঙ্গীত সাহিত্য, আধ্যাত্মিক বিভিন্ন দিক থেকে, মানে আর কি আত্মহত্যার উপর মানে আর কি লেখা হয়েছিল। এবং সেটা সেই রকম লেখাতে আমি একটা ওখানে তখন আমি লিখেছিলাম যে শরিক পেশেন্ট ভীতু, তো ভীতু এবং পরিবর্তনশীল। সেই ভীতু, আমি যেটা বলেছিলাম যে পরিবর্তনশীল মন, তো তাই জন্য সুইসাইডের কথা বেশিক্ষণ স্থায়ী হয় না, পরিবর্তন হয়ে যায়, তাই সে মরে না। আবার বলেছি সে ভীতু, সে মরে না। এইরকম ঘটনা আমি আমার বলে গেছি, এবং দীপ্তকণ্ঠেই বলতাম যে আপনার পেশেন্ট আমি ভেতরটা না ভেঙে বলতো আপনার মেয়ে বা ছেলে মরবে না, ও সহজে মরবে না, মানে একটা পিঠ বাঁচানোর জন্য শুধু সহজে কথা বলতাম, কি মনে মনে জানতাম মরবে না, কারণ মানে শরীর ডমিনেন্ট, এরকম একটা আমার ধারণা ছিল। কিন্তু আমি এর আগেও আপনাদের বলেছি, এই বইপত্র তো আপনারা নিশ্চয়ই পড়বেন, কিন্তু সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমার পেশেন্ট, রোগী। রোগীদের মধ্যে যারা কম শিক্ষিত, তারা কিন্তু আপনাকে সবচেয়ে বেশি মূল্যবান পয়েন্ট দেবে। ফলে তাদের এই শিক্ষা বা এইটাকে নিয়ে কিন্তু কখনো উপহাস করা বা তাদের ছোট ভাবা উচিত নয়, কারণ বড় বড় যারা শিক্ষিত লোক আছে তারা কিন্তু কাটছাট করে তার কথাটা সাজিয়ে এসে দেবে, কারণ তার ইগো ফ্যাক্টর একটা আছে। এই জন্য সে অগোছালো কথা বলবে না, সে ভেবে চিন্তে কাটছাট করে দেবে। যেমন ডায়মন্ডকে যেমন কেটে কেটে কাটছাট করে দিলে তার দাম বেড়ে যায়, কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে দাম বাড়ে না, বরঞ্চ সেই দামটা কমে যায়। একটা ডায়মন্ডকে কেটে ছেটে যখন তার করে, সেই মূল্যটা ধরে নিয়ে তার বাজারে তার দাম বেড়ে যায়, এটা হচ্ছে বস্তুতান্ত্রিক উম, নিয়ম। কিন্তু যেখানে ডায়নামিক নিয়ম, যেখানে আছে হ্যানিম্যানের যে ডায়নামিক কনসেপ্ট যেটা, সেখানে কিন্তু এটার কোনো মূল্য নেই, কারণ এটার ভুল প্রেসক্রিপশন করতে সাহায্য করে। তা তখন সে পেশেন্টটা আমাকে বলছে যে অপমানের হাত থেকে বাঁচার জন্য সে কিন্তু সুইসাইড করেছে। আর এই কথাটা আপনি কেন, কথাটা রিপিট হচ্ছে কেন? আচ্ছা, এই কথাটা কেন বলছেন, তা তখন তাকে জিজ্ঞেস করতে, তখন সে বলছে যে আমার বান্ধবী আমাকে বলছিল, দেখ আমাকে বাঁচতে গেলে আর আত্মহত্যা ছাড়া কথা নেই, এই অপমান আমার পক্ষে সহ্য করা সম্ভব না। এই অপমানের হুমকি একটা কোনো ঘটনা চক্রে তার বাবা মাকে দিয়েছে আর কি, এক ব্যক্তি, এবং তার ওই ব্যক্তিগত রিলেশন, এই যে ব্যাপারটা যেটা আছে, এবং সেখানে সে ভয়ও পেয়েছে, মানে ব্ল্যাকমেলিং এর একটা ব্যাপার আছে। তো এইটা আমার মনে কিন্তু ভীষণ ভাবে স্ট্রাইক করলো। তাই তো শরীর পেশেন্টও কি তাহলে মরতে পারে? আমি যে এতদিন বলে আসছি, লিখে এসেছি, এমনকি প্রিন্টেড কপিতে লিখেও এসেছি, হুম যে তাহলে এটা তো আমাকে ভাবতে হবে।
এবার পর্যবেক্ষণ করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হলো না তার কথাটাই ঠিক, শরিক পেশেন্ট জেনারেলি সুইসাইড করে না, সাইকোটিক পেশেন্ট, শরিক পেশেন্ট জেনারেলি করে না, চট করে করে না, কিন্তু সেও করতে পারে যেখানে অপমান এবং তার ভয় জনিত করে, ভয়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সে করতে পারে। এটা গেল শরিক পেশেন্টের কথা, এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে যে সাইকোটিক পেশেন্ট, এই সাইকোটিক এই গলায় দড়ি দিয়ে বুঝি, ওখানেই দেখতে পাবেন আর্সেনিক অ্যালবাম আছে আর ন্যাপটাপ আছে, আরো আছে দুই একটা ওষুধ আছে। তো ধরুন আর্সেনিক অ্যালবাম এবং এবং ন্যাপটাপ সালফের মধ্যে লড়াই লেগে গেল, আপনি দেবেন কাকে? দুটোই তো একই পদ্ধতিতে মরতে চাইছে। এইখানেই হচ্ছে মানে আর কি দর্শনের দরকার। এখানে শুধু রেপার্টারি দিয়ে করতে গেলে কখনো লটারি লাগবে, কখনো লাগবে। দর্শনটা কি? দর্শনটা হচ্ছে সাইকোটিক মেডিসিন হচ্ছে ন্যাট্রামসাল, ভাইরাস কিন্তু শরিক এবং সিফিলিটিক স্টিগমা সেটা কিন্তু আর্সেনিকে বেশি প্রমিনেন্ট, বিশেষ করে শরিক 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 স্টিগমা। এবার আলাদা করব কি করে? এটা বহু মুশকিল ব্যাপার। কেন্ট কিন্তু বলেছেন যে যেক্ষেত্রে পার্টিকুলার বা সাবরুব্রিক যদি কভার না করে সেক্ষেত্রে জেনারেল রুব্রিকটা নিতে হবে। জেনারেল রুব্রিক যদি আমি নিয়েই থাকি ক্যালকুলেশন করে, নিলেই কি আমরা অটোমেটিক ফিট হয়ে যাবে? এত সোজা? এত সোজা না ব্যাপারটা। তখন এই জায়গাটা একটু ভাববার বিষয়। ধরুন হ্যাঁ, এই গলায় দড়ি দিয়ে সে মরতে গেল, সে বেঁচে গেল বা কেউ ধরে ফেললো, তার মানে তো গলায় দড়ি দেওয়ার ইচ্ছাটা তার ছিল। এবার এই দুটো সিপিলিটিক ক্ষেত্র এবং সাইকোটিক ক্ষেত্র কি হবে এটা একটু বোঝার দরকার, তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। সিভিলিটিক ক্ষেত্র মানে কি, ধরুন একটু ছোটখাটো ঝগড়া হয়েছে বা কোনো কিছু একটা বকাবকি করছে, সে কিন্তু সুইসাইড করার জন্য ওই দড়িকে বেছে নিল। যাই হোক, কোনো রকমের তাড়াতাড়ি করে দরজা ভেঙে টেঙে তাকে উদ্ধার করা হলো। দিস ইজ সিভিলিটিক স্টিগমা। হোয়ারএস সাইকোটিক স্টিগমা যদি থাকে, তার সে ওই ধরুন ওই হ্যাংই করবে, সে কিভাবে সে করবে? সেখানে সে কি করবে না, একটা উদাহরণ দিচ্ছি, অন্যভাবে হতে পারে। সে কি করবে না, দড়িটা সে গোপনে জোগাড় করবে, আগে থেকে প্রি প্ল্যান দড়িটা সে গোপনে জোগাড় করবে। জোগাড় পর কি করবে, কোনো একটা উপলক্ষ, পুজো বলুন বা অন্য কিছু, যে কোনো একটা উপলক্ষে তাদের বাড়ির লোককে সবাইকে ঘর থেকে বার করে দেবে এবং তারা পরবর্তীকালে এসে দেখবে সে গলা দড়ি দিয়ে ছুটছে। এই যে কৌশল অবলম্বন করা, তিনি কি করতে চাইছে, এই ভাবনাটাকে লুকিয়ে রাখা, কাউকে বুঝতে না দেয়া, এই যে মানসিক জায়গাটা থেকে আসছে, এই মানসিক জায়গাটা থেকে যদি আসে, তাহলে সেটা কিন্তু সেক্ষেত্রে সে এই প্ল্যানটা সেখানে কেন করছে না, সেই সময় কেউ থাকবে না, তাহলে কেউ তোকে বাঁচাতেও পারবে না। কি সুন্দর প্ল্যান! সেইভাবে নিজেকে মৃত্যুর পথিত হলো। কিন্তু অ্যাক্সিডেন্টটা যদি কোনোভাবে ধরা পড়ে বেঁচে যায়, এরকম আমার জীবনে একটি ঘটনা ঘটেছিল, দড়ি ছিঁড়ে পড়ে গেছিল। মানে এমন পোড়া কপাল কি আছে, টিটকিরি মেরে মেরে তার তার ওই মৃত্যু চিন্তাই তার মাথা থেকে দূরে চলে গেছে। সে ভয় মানে লজ্জায়। এই যে ব্যাপারটা কি হচ্ছে, যে তার এই যে কৌশলগত ভাবে এই যে মৃত্যুর জায়গাটা, এটা হচ্ছে এটার মূল্যমান কোথায়, মূল্যায়ন কোথায়? ধরুন ফ্যামিলি হিস্ট্রির মধ্যে আপনারা যখন পাবেন, পেশেন্টের মধ্যে দেখছে যে সোরা সাইকোসিস এরকম দুটোর মধ্যে কম্বিনেশনে হচ্ছে, ধরতে পারছেন না। এবার দেখা গেল তার মায়ের হিস্ট্রিতে দেখা গেল তার মৃত্যুটা কিন্তু তাহলে পেশেন্টটা সাইকোসিসের দিকে চলে গেল। এবং গ্র্যান্ড টোটালিটি মানে তার হচ্ছে পূর্বপুরুষ, তার অতীত, বর্তমান, তিনটে নিয়ে গ্র্যান্ড টোটালিটি। আরো সোজা করে যদি বলি, জীবন একটা প্রভাব মাত্র, আমরা তার ধারক, আমরা তার মালিক নয়। আমরা মালিক না, ফলে এই ধারণ, এই যে ধারণ করে আছি, যে এই ধারণ করে জায়গা কোন জায়গাটা বেশি পিকিউলিয়ার, জায়গাটা বেশি অদ্ভুত, এই জায়গাটাকে ধরে নিয়ে ওষুধটা দিতে হবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। স্যার কি এসে গেছেন? জি স্যার, স্যার এসে গেছেন। আপনি তো আমাকে নোটিস করবেন তো, ঠিক আছে, সরি। আচ্ছা, না মাত্র মাত্র ঢুকলো, আমি আনমিউট করলাম, মাত্রই ঢুকলো। তাহলে মোটামুটি আমি এই জায়গাটা ক্লিয়ার করতে পারি। তিনটে মায়াজামের না স্যারের কথা একটু শুনি। হ্যাঁ, তাড়াহুড়ো কিছু নেই, স্যারের কথা শুনতে ভালো লাগতেছে। আপনি আসেননি বলে আমি প্রক্সি দিচ্ছি। আমি প্রক্সি দিয়ে যাচ্ছি ওই তো নিয়ে বলছিলাম আর কি, যে হ্যাং হ্যাং যে হতে পারে, সোরা সিপিলিস সাইকোসিস কিভাবে সেটা হবে সেইটা নিয়ে আলোচনা করছিলাম। আপনি কতক্ষণ আগে ঢুকেছেন আমি জানি না, একটু আগে যদি ঢুকে থাকেন তাহলে আপনি সম্ভবত সাইকোসিসটা শুনেছেন।
সাইকোসিসের মৃত্যুর কৌশলটা শুনেছে। হুম। তা এটা আমি তো করবোই, যখন খুশি করবো, আমার ক্লাসে যখন খুশি আপনি আসুন, অসুবিধা নেই স্যার। কিন্তু আপনারটা শোনার জন্য তো আমরা অপেক্ষা করে বসে আছি স্যার। কারণ এই এখন এই ক্যান্সার নিয়ে বলার তো আর আপনার ভরসা করে বসে আছি, কারণ আমি তো আর এতটা বলতে পারবো না আপনার মতন, তাই না? স্যার, স্যার থ্যাংক ইউ, ভালো লাগতেছে তো আসলে। একটা কথা রিল্যাক্স হই একটু, সেটাও প্রয়োজন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি সিলেকশনের কথা বলেছি, সিলেকশনের জায়গাটা বলেছি, মেডিসিন সিলেকশন করতে গেলেও কিভাবে কাজে লাগানো যাবে এটাকে, সেটাও বলেছি। জি জি, থ্যাংক ইউ। জি, আমরা তাহলে কি ক্লাস শুরু করে দিব? অবশ্যই অবশ্যই অবশ্যই, জি যতটা আগে পাওয়া যাবে ততটাই লাভ আমার। জি ঠিক আছে স্যার। স্যার পরে কথা হবে, হ্যাঁ। জি থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি শুরু করে দিন স্যার। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 26/11/2021 ইন শুক্রবার হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে সবাইকে 247তম ক্লাসে স্বাগতম। আপনারা জানেন হোমিও দর্পণ গ্রুপের আজকের আয়োজনে রয়েছে সার্কোমা এর একটি পার্ট। আর ইতিমধ্যে সার্কোমার প্রথম পর্বে আমরা পেয়েছি ইউটেরাইন লিউমাইসার্কোমা এর উপর সুন্দর একটি লেকচার। আর আজ আমরা জানব ট্রিটমেন্ট অফ লিউমাইসার্কোমা। এই বিষয়ে আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় প্রশিক্ষক, শিক্ষক, চিকিৎসক ও গবেষক ডক্টর ওয়াই আরিফ, BHMS, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড অ্যানেস্থেসিওলজিস্ট, হোমিওপ্যাথিক, আউটডোর মেডিকেল অফিসার, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, যিনি আমাদের জন্য লিখেছেন অনবদ্য অনেক বই, যা আপনারা ইতিমধ্যে জেনেছেন। তার মধ্যে আমি যদি উল্লেখযোগ্য এক দুইটা বইয়ের নাম বলি, অনেকগুলো বই লিখেছেন, যদি আজকে সময় নেই সেজন্য আমি আর বইগুলোর নাম বলছি না, আপনারা জানেন। আর পুরোটা সময় জুড়ে আমি আছি আপনাদের ভালোবাসা শিখতে মোহাম্মদ রাইসুল ইসলাম খান। তো আমি আর বেশি কিছু না বলে আমি আজকে আমাদের স্যারকে অনুরোধ করব যে স্যার যদি আপনি আপনার ক্লাসটি শুরু করতেন, ট্রিটমেন্ট অফ ধন্যবাদ। লিউমাইসার্কোমা এই ক্লাসটি। ধন্যবাদ স্যার। এবং আমি ধন্যবাদ সবাইকে স্যার। একটু, স্যার আমি সবাইকে একটু বলে রাখবো আবার অনুরোধ করে, যে আপনারা প্লিজ আপনাদের মাইক্রোফোনটি অফ রাখবেন এবং ক্যামেরাটা অফ রাখবেন। তা না হলে আমাদের ক্লাসের স্যারদের বিঘ্ন ঘটে এবং আমরা যারা লিসেনার আছি আমাদেরও অনেক বিঘ্ন ঘটে। সেই জন্য আপনারা কাইন্ডলি এটা রাখবেন, আর না হয়তো আমরা আসলে রিমুভ করে দিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। স্যার প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের হোমিও দর্পণ গ্রুপ কর্তৃক আয়োজিত এই ক্লাসে আমাদের আলোচনা লিউমাইসার্কোমা, ইউটেরাইন লিউমাইসার্কোমা নিয়ে গত পর্বে আলোচনা করেছি। আজকে ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো যেহেতু গত পর্বে কিছু অংশ আলোচিত হয়েছিল, তো আমি একটু রিভিউ করে স্মরণ করে দিতে চাই, যাতে করে ট্রিটমেন্টের বিষয়টা বুঝতে সুবিধা হয়। তো ইউটেরাইন লিউমাইসার্কোমা এটা কি? এটা হচ্ছে ইউটেরাসের এক ধরনের ক্যান্সারাস টিউমার। ইউটেরাসের এক ধরনের ক্যান্সারাস টিউমার এবং সার্কোমা জাতীয় টিউমার। এবং এই সার্কোমার অন্তর্ভুক্ত যে ক্যান্সারাস টিউমার গুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো ইউটেরাইন লিওমায়োসার্কোমা is malignant and may spread locally into other area of the body, especially the lungs and the liver, often causing life-threatening complication. এটা যদিও জরায়ুতে হয়, কিন্তু ম্যালিগনেন্ট টিউমার বা ম্যালিগনেন্ট যেগুলো ম্যালিগনেন্সি রয়েছে বা ক্যান্সার যেগুলো রয়েছে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে
দ্বারা যে জায়গাটা থেকে উৎপন্ন হয় সেই জায়গাতেই সীমাবদ্ধ থাকে না, তাদের গতি প্রকৃতি থাকে আশেপাশের অন্যান্য অর্গানগুলোতে ইনভেট করা, অন্যান্য অর্গানগুলোতে ছড়িয়ে যাওয়ার। তো এই লিওমার সার্কোমাও আশেপাশে অন্যান্য অর্গানগুলোতে ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার সাধারণত ক্যান্সার ছড়িয়ে যাওয়ার দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ব্লাডের মাধ্যমে আর একটা লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে। তো ছড়িয়ে গিয়ে কোথায় যায়? ছড়িয়ে গিয়ে সেক্ষেত্রে লাংস, লিভার এই স্থানগুলোতে আক্রান্ত করতে পারে, যেটাকে আমরা বলি কি মেটাস্টেসিস। আমরা এই বিষয়গুলো কিভাবে বুঝবো? আসলে এই বিষয়গুলো বুঝতে হলে সিমটমের সঙ্গে সঙ্গে কিছু টেস্ট রয়েছে, এমআরআই, সিটি স্ক্যান, পেট, এ ধরনের টেস্টের মাধ্যমে, আল্ট্রাসোনো, এক্স-রে, এ ধরনের টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোথায় টিউমারটা অবস্থান করছে বা কতদূর সেটা স্প্রেড করেছে। তো লিওমার-সার্কোমা recur in more than half of the case, sometimes within 8 to 16 months of the initial diagnosis and treatment. তো এখানে বলছে যে বিষয়টা ডায়াগনোসিস হয়েছে, টিউমার হয়েছে, এরপরেও এটা আবার পুনরায় প্রকাশিত হতে পারে, পুনরায় দেখা দিতে পারে 8 থেকে 16 মাসের মধ্যে। এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তাদের একটা ক্লিনিক্যাল। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দ্য এক্সাক্ট কজ অফ ইউটেরাইন লিওমার-সার্কোমা ইজ আননোন, জানা নেই। এরকম ভাবে চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছুরই কারণ জানা নেই। কেন হচ্ছে? কারণ আননোন, ইডিওপ্যাথিক কজ। তো এখানে এই কথাটাই বলছি, আসলে আননোন কজ। They often occur spontaneously for an apparent reason. In extremely rare cases, some researchers believe they may signify a malignant change of benign fibroid. কিছু কিছু রিসার্চার বলছে যে এগুলো ইউটেরাসে যে টিউমার হয়, ফাইব্রয়েড টিউমার, সেই টিউমার থেকেও এই ধরনের ম্যালিগন্যান্সিতে কনভার্ট হতে পারে। However, often researchers argue that malignant formation of fibroid is unproven, এবং কিছু রিসার্চার বলছে যে না, এটা আসলে এভাবে প্রুভ হয় নাই, এটা যে ফাইব্রয়েড থেকে কখন হতে পারে এই বিষয়ে আমরা যথেষ্ট প্রমাণ পাই নাই। দুটো মতবাদই রয়েছে। Fibroids are the most common tumor affecting women and often appear during childbearing years. ইউটেরাসে যে টিউমারটা হয়, ফাইব্রয়েড টিউমার হয়, সেই টিউমারটা কিন্তু কমনলি দেখা যায় এবং এই টিউমারটা বলছে চাইল্ড বিয়ারিং ইয়ার্স, ডিউরিং চাইল্ড বিয়ারিং ইয়ার্স। Researchers speculate that genetic and immunological abnormalities, environmental factors, which exposure to ultraviolet ray, certain chemicals, ionizing radiation, diet, stress, and or other factors may play contributing to cause such types of cancer. কিছু কিছু ফ্যাক্টর রয়েছে, যদিও পরিচিত কারণটা কি এটা কারণটা জানা যাচ্ছে না, কিন্তু কিছু কজ রয়েছে, এক্সাইটিং কজ রয়েছে, যে এক্সাইটিং কজগুলোর কারণে এই লিওমার-সার্কোমাটা হয়। তো আমরা কিন্তু হোমিওপ্যাথি দৃষ্টিকোণ থেকে আমরা এক্সাইটিং কজটাকে গুরুত্ব দিয়ে থাকি। যেমন ভাবে ইন্টারনাল যে কজ রয়েছে, যে ইন্টারনাল কজকে বলছি আমরা মায়োজম। যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে এই লিওমা-সার্কোমা কেন হচ্ছে আননোন, কিন্তু আমরা যদি
হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু আমরা বলতে পারি ক্লিনিক্যালি অনেক প্রমাণ রয়েছে যে এর পিছনে মায়োজমেটিক কজগুলো দায়ী। তো রিসার্চাররা তারা বলতেছে যে কিছু জেনেটিক ফ্যাক্টর এবং বডির কিছু ইমিউনোলজিক্যাল অ্যাবনর্মালিটিস অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার যে বিষয় রয়েছে সেটার অ্যাবনর্মালিটিস এবং এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর গুলো আছে এই ফ্যাক্টর গুলো সাধারণত দায়ী। এখন আমরা যদি এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান মডার্ন সায়েন্সের সঙ্গে একটু মিলিয়ে নিই তাহলে এই যে জেনেটিক কথাটা বলা আছে যে জেনেটিক ফ্যাক্টর এবং লজিক্যাল অ্যাবনর্মালিটিস এই বিষয়টাকে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু এখানে আমরা মায়াজামের সাথে অনেক রিলেশনশিপ পাবো। আর বাকি যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেক্ষেত্রে তো অস্বীকার করার কিছুই নেই। যেমন এক্সপোজার টু আল্ট্রাভায়োলেট রে, সূর্যের যে অতি বেগুনি রশ্মি এটার কারণে হতে পারে। সার্টেন কেমিক্যালস, কিছু রাসায়নিক উপাদান যেমন আয়োডাইজিং রেডিয়েশন, এছাড়া খাবার দাবার, আমরা যে এখন অ্যাডাল্টাইড ফুড খাচ্ছি সেই খাবার দাবার, স্ট্রেস, হ্যাঁ, দৈনন্দিন জীবনে মানসিক চাপ, স্ট্রেস এন্ড অর আদার ফ্যাক্টরস মে প্লে, এবং আরো অনেক ফ্যাক্টরই রয়েছে কন্ট্রিবিউটিং causing specific type of cancer। আজকে একটু পেশেন্টের কথা আমি বলি। পেশেন্টটা উনি দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ সাফার করতেছে, তার গ্যাস্ট্রিক রিলেটেড বিভিন্ন প্রবলেমের সে সাফার করছে এবং এ পর্যন্ত 16 বছরে তো বুঝতেই পারছেন যে কত চিকিৎসক সে দেখিয়েছে। তো একজন মহিলা, তো মহিলা হিজাব পরা, আমি বললাম আপনার হিজাবটা খোলেন, তো ফেসটা উন্মুক্ত করলো। তখন তার ফেসের মধ্যে আমি কিছু ডিপ্রেশন, কিছু বিষণ্ণতা, কিছু দুঃখ কষ্টের ছাপ দেখতে পেলাম। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার এই রোগটা হয়েছে কত বছর আগে? এত বছর আগে। সেটা কি বিয়ের পরে না আগে? তো বিয়ের পরে। কতদিন পর থেকে? প্রায় 2 বছর পর থেকে। আচ্ছা আপনার হাজবেন্ড কেমন মানুষ? তো উনি বলছে খুব ভালো মানুষ। আচ্ছা ভালো কথা, তো আপনার ফ্যামিলিগত কোনো রকমের ঝামেলা ছিল, চাপ ছিল? বলছে হ্যাঁ, আমার শাশুড়ি এবং ননদ বেশ মেন্টাল টর্চারিং করতো, বিভিন্ন বিষয়ে ভুল ধরতো, আর বিভিন্ন বিষয়ে কথা শোনাতো। এবং তারপর প্রায় 2 বছর আমি তখন কি করতেন আপনি? তাহলে আমি আহ, চুপচাপ কান্না করতাম। আহ, ঝগড়া করতেন না, প্রতিবাদ করে ঝগড়া করেন যে আসলে তো আমি তো একা, ওদের সঙ্গে তো আমি আসলে পেরে উঠবো না বা পারতাম না, যার জন্য একাকি কান্না করতাম। একবার রাগ করে বাবার বাড়িতে চলে গেছিলাম, আবার ব্যাক করছি। তো এই যে যে বিষয়টা আলোচনা করতে গিয়ে আসলে যে স্ট্রেস, স্ট্রেস এবং এই মহিলার আমি টেস্ট রিপোর্ট গুলো দেখলাম, তার অ্যান্ট্রাল ইউরোসিভ গ্যাস্ট্রাইটিস, এসে ইউটেরাইন, বাল্কি ইউটেরাইন ফাইবার রয়েছে এই মহিলার। হ্যাঁ, তো ইউটেরাসের এই ফাইব্রয়েডের পিছনে, ইউটেরাসে লিওমা সার্কোমা মানে ক্যান্সারের পিছনে যদি স্ট্রেস দায়ী থাকে তাহলে ফাইব্রয়েডের পিছনে কেন দায়ী থাকবে না? তো এই বিষয়টাই উল্লেখ করার জন্য আমি এই উদাহরণটা দিলাম। আসলে এ ধরনের যে এক্সাইটিং কজ, এই এক্সাইটিং কজ গুলো, এই এক্সাইটিং কজ গুলো প্রভাবিত করে বডির ইন্টারনাল মায়োজমেটিক কজটাকে। এই মহিলার ইন্টারনাল মায়োজমেটিক কজ যদি আমি দেখতে যাই তাহলে আমি তার ব্যক্তিগত নেচার এবং তার ফ্যামিলি হিস্ট্রি এই দুটো আমাকে দেখতে হবে। আমরা যখন কোনো রোগীর কোনো একটা ডিজিজ নিয়ে আসে আমাদের কাছে, তখন অবশ্যই ডিজিজের অরিজিনটা কি, ওই রোগীর মায়োজমেটিক অবস্থাটা কি, রোগীর মেন্টাল কনস্টিটিউশনটা কি, এবং ফ্যামিলিগত ভাবে কোন মায়োজমেটিক বা কোন এনভায়রনমেন্টাল অবস্থাটা তার ভিতর করেছে, সেগুলো অবশ্যই বিবেচনায় আনতে হবে। এবং যখন আমরা এগুলোকে বিবেচনায় এনে
মেডিসিন নির্বাচন করতে পারবো, তখন দেখবেন যে মেডিসিন আপনার চাহিদা মোতাবেক মেডিসিন রেসপন্স করতেছে। তো যাই হোক, একটা কথা থেকে অন্য কথা চলে গেছিলাম। এখন আসি যে এই লিওমাসাইকোমার বাকি যে বিষয়গুলো নিয়ে। In individual with cancer, including leiomyosarcoma, malignancies may develop due to abnormal change in the structure and orientation of certain cell known as oncogen. বলা হচ্ছে যে কিছু সেল রয়েছে আমাদের বডিতে, যে সেলগুলো সাধারণত কি করে, আমাদের বডির মধ্যে সেলুলার গ্রোথ যে রয়েছে সেই সেলুলার গ্রোথটাকে কন্ট্রোল করে। হ্যাঁ, এগুলোকে অনকোজেন বলা হয় এই ধরনের সেলগুলোকে। তো এই অনকোজেনের অ্যাবনর্মাল আচরণের জন্য এই ধরনের ক্যান্সার দায়ী। অনকোজেন কন্ট্রোল সেল গ্রোথ, টিউমার suppressor gene controls cell division and ensure that cells die at the proper time. একটা সেল কখন মারা যাবে, কত সময় বেঁচে থাকবে, এটা এরা নির্ধারণ করে এই সেলগুলো, এবং তাদের অ্যাবনর্মালিটিস এর কারণে কিন্তু এই ধরনের অ্যাবনর্মাল গ্রোথটা হয়। So we have to treat according to its constitution and mathematic condition. এখন যদি আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের করতে গেলে অবশ্যই এর ম্যাথমেটিক অবস্থাটা বুঝতে হবে, এক্সাইটিং কজগুলো বুঝতে হবে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো বুঝতে হবে, এবং ফ্যামিলি হিস্ট্রি তার উপরে কি প্রভাবটা ফেলেছে, হ্যাঁ, জেনেটিক প্রভাব ফেলেছে সেটাও বুঝতে হবে। যেহেতু এই ধরনের ডিজিজ কারণ হচ্ছে কি, প্রথমে জেনেটিক কজ বলা হয়েছিল, তবে ইমিউনোলজিক্যাল অ্যাবনর্মালিটিস এর কথা বলা হয়েছিল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কথা কিন্তু বলা হয়েছে। যেহেতু এই বিষয়গুলো দায়ী, সুতরাং আমাদেরকে এই দিকে চোখ কান খোলা রেখে কিন্তু আমাদের অস্ত্রটাকেও এরকম ভাবে শানিত, ধারালো করে নিতে হবে। অর্থাৎ সেই অস্ত্র আমরা প্রয়োগ করব যেটা এই কজগুলোর সঙ্গে বা এই ম্যাথমেটিক অবস্থাগুলোর সঙ্গে রিলেটেড। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখন আসি যে আসলে এই ধরনের ইলিওমার-সার্কোমা এটার ট্রিটমেন্টে করা যায়। প্রথমে ডায়াগনোসিস আছে। ডায়াগনোসিসটা হচ্ছে সিটি, কম্পিউটারাইজড টমোগ্রাফি, এরপরে এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি, সেগুলো আমরা ডায়াগনোসিস করে দিতে পারি। সিএ মার্কার, সিএ 19.9, এই ধরনের যে বিভিন্ন মার্কার গুলো রয়েছে আমরা দিতে পারি। ট্রিটমেন্টের কোন বেসিসে ট্রিটমেন্ট করবো সেটা কিন্তু অলরেডি বলা হয়েছে। এখন কিছু মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। আজকে আলোচনা এটার উপর, লিওমা-সার্কোমার উপর খুব একটা দীর্ঘায়িত হবে না। এরপরে কিছু সময় আপনাদের সঙ্গে মুক্তভাবে কথা বলবো বিভিন্ন বিষয়ে। আপনারাও বলবেন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, আমিও বলবো ইনশাল্লাহ। আজকে একটু আপনাদের সঙ্গে কথা বলে, আমাদের যারা চিকিৎসক বৃন্দ আছে সবার সাথে কথা বলে ফেলেছে। তো ল্যাকেসিস ফার্স্ট মেডিসিন, যেটা আমি আলোচনা করছি, ল্যাকেসিস। Uterine and ovarian pain ml by flow of blood. আমরা জানি ল্যাকসিসের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে নির্গমনে কি হয়, নিবৃত্তি হয়, নির্গমনে উপশম হয়, নির্গমনে উপশম হয়। এর অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক লক্ষণ। তো এই ইউটেরাইন এবং ওভারিয়ান পেইন যেটা হবে ল্যাকসিসের ক্ষেত্রে, যেহেতু লিওমার জরায়ুতে যে ধরনের ক্যান্সার, এবং এই ক্ষেত্রে যদি পেইন হয়, এবং সেই পেইনটা হবে কি, যখন ফ্লো হবে, ব্লাড যখন ফ্লো হবে, সেটা
ফ্লো হোক বা যেভাবেই হোক না কেন, যদি ফ্লোটা হয় তখন সে পেইন্টের রিলিফ পাবে। এক, ক্লাইমেট্রিক ট্রাভেল, পালপিটেশন, ফ্লাশেস অফ হিট, হেমারেজ এটসেট্রা। কেসিস মানে হেমারেজ, বিভিন্ন রকম অরিফিস থেকে কি হয়, ব্লিডিং হয়, ব্লিডিং হয়। ল্যাংসিসের এই ব্লিডিং হওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি। তো এই ধরনের ক্যান্সারাস রোগী হলে তাদের ব্লিডিং থাকবে, বিশেষ করে কোথায় ইউটেরাস থেকে ব্লিডিং থাকবে। তার সঙ্গে ক্লাইমেট্রিক একটা ট্রাভেল। ক্লাইমেট্রিক ট্রাভেলটা কি, সেটা হচ্ছে রজ বিবৃতিকালে যে সমস্যাটা হয়, যখন মেন্সটা বন্ধ হয়ে যায় তারপর কি হয়, খুব ফ্লাশিং হয়, হাত মাথা গরম, মাথাটা গরম হয়, হ্যাঁ, শরীরে খুব হিট অনুভব, জ্বালা পোড়া, অ্যাংজাইটি, পালপিটেশন হয়, বুক ধড়ফড়, এই ধরনের সিমটম গুলো আমরা তার মধ্যে পেতে পারি। এবং তাদের কপিয়াস লিউকোরিয়া থাকে, স্মার্টিং, স্টেনিং and stiffening the linen greenish। খুব জ্বালা করবে, যখন লিউকোরিয়া হবে তখন অত্যন্ত জ্বালা করবে, প্রচুর পরিমাণে হবে, এবং দাগ পড়বে, ব্যথা থাকে, পেইনফুল মিস্ট্রেশন যেটা থাকে। ফার্স্ট ডে, প্রথম দিন। কেন প্রথম দিন? কারণ যখন ফ্লো যখন বেশি হয় তখন কিন্তু পেইনটা কমে যায়। দ্য রেগুলার অন্যতম একটা মেন্সেস রিটার্ন, সিজেস আফটার টুয়েলভ সাইকেল, রিটার্ন, সিজেস আফটার দ্য রেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল। সেটা হচ্ছে যে তার অলরেডি কি হয়ে গেছে, তার অলরেডি মেনোপজ হয়ে গেছে, রজনী বৃদ্ধি হয়ে গেছে, বাট এরপরে আবার রিপেয়ার করলো। এবং এই যে মিস বন্ধ হয়ে গিয়ে আবার রিপেয়ার করা, ব্লিডিং হওয়া ইউটেরাস থেকে, এটাই কিন্তু মূলত যার এতে কোনো গ্রোথ হলে তার লক্ষণ। এবং আফটার 45 বা 50 যদি এরকম হয় যে মিসটা বন্ধ হয়ে গেছে, রজনীটিস হয়েছে, এরপর আবার ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এটা আমি এই উদ্ভিদটা দিয়েছি। ফিমেল জেনিটালিয়া, মেট্রোরেজিয়া, প্রচুর ব্লিডিং হয়। মেট্রোরেজিয়া ক্যান্সারাস এফেকশন, তার মধ্যে ক্যান্সার হয়েছে বা ক্যান্সারাস প্রবণতা রয়েছে, তাদের কি প্রচুর মেনস্ট্রুয়েশন, প্রচুর ব্লিডিং হচ্ছে। ফিমেল জেনিটালিয়া চ্যাপ্টারে পেইন ইউটেরাস, জ্বরেতে ব্যথা। ফিমেল জেনিটালিয়া লিউকেরিয়া, সাদা স্রাব হচ্ছে। ব্লাডার ইউরিনেশন ইনভলন্টারি। একটা বিষয় হচ্ছে, এটা কেন নিলাম, লিওমাসার্কোমা কিন্তু আমি ইউরিনারি যে ব্লাড রয়েছে, সেই ব্লাডের আমি সিমটম নিয়েছি যে অসারে মূত্রপাত হচ্ছে। এর কারণ হচ্ছে যখন এ ধরনের টিউমার জনিত কারণে জরায়ু বালকি হয়ে যায়, বড় হয়ে যায়, তখন যে ইউরিনারি ব্লাডার রয়েছে, ব্লাডারের উপরে কিন্তু চাপ পড়ে, প্রেশার পড়ে, এবং তখন ইনভলন্টারি মেনস্ট্রুয়েশনটা হয়। সুতরাং কনকমিটেন্ট সিমটম, এটা যেটা আমরা হোমিওপ্যাথিতে যেটা বলা হয়েছে যে কনকমিটেন্ট সিমটম নিতে নিয়েছি। রেকটাম কনস্টিপেশন, স্টুল রিমেইনিং লং উইথ নো আর্জিং, এবং অনেকক্ষণ ধরে বসে থাকার পরও তার কি হয়, স্টুল হচ্ছে না। এটাও কিন্তু এই ধরনের ইউটেরাসের গ্রোথ হলে এই সিমটমটা আসতে পারে। কেন? কারণ রেকটামের উপরে সেখানে চাপ পড়তে পারে, প্রেশার পড়তে পারে ইউটেরাসের এই গ্রোথ বা বাল্কিনেসের জন্য বা টিউমারের জন্য। সেক্ষেত্রে কিন্তু কনস্টিপেশন দেখা যাবে। এটা কিন্তু কনকমিটেন্ট সিমটম।
জেনারেল ইমাসিয়েশন, যে কোনো ক্যান্সারাস অবস্থায় সাধারণত এই লক্ষণটা পাওয়া যায়, সেটা কি শীর্ণতায় শুকিয়ে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে। জেনারেল সিক ফিলিং, এবং সার্বিকভাবে কি এক ধরনের অসুস্থকর অনুভূতি, জেনারেল ওয়ারনেস, ক্লান্তি অনুভূতি, সিমটম, কনকমিটেন্ট সিমটম এবং পার্টিকুলার সিমটম এবং বিশেষ সিমটম। এই ধরনের সিমটম গুলোকে যখন আমরা একত্র করতে পারবো, তখন কিন্তু একটা কমপ্লিট পিকচার আমাদের সামনে ফুটে ওঠে। যার জন্য আমি এইভাবে ডিজিজ প্যাথোলজি রিলেটেড রুব্রিক গুলো নিয়েছি, এবং এই সমস্ত রুব্রিক ল্যাক্টোসিস কভার করে। এটাও আর একটা হেমারেজিক মেডিসিন, যেমন হেমারেজ আফটার কাইসেন। এটা কিন্তু ক্যান্সারের আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি ইউটেরাসের সার্ভিক্সে হয় কিংবা ইউটেরাসে হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই কিলোজেট মেডিসিনটার তার নিজস্ব কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই সিমটমটা। মিন্স ইজ টু আর্লি প্রলং, অনেক দিন ধরে মিন্স হয় এবং প্রলংড অনেক দিন যাবত থাকে, এবং খুব আর্লি হয়, খুব খুশি হয়, নির্দিষ্ট টাইমের বেশ আগেই হয়ে যায় এবং খুব দীর্ঘদিন থাকে। লিউকোরিয়া ইয়েলো অ্যাকুইট পাউডার, তার সাদা স্রাব রয়েছে এবং সেগুলো কেমন ইয়েলোইশ কালার এবং ঝাঁঝালো গন্ধযুক্ত। গ্রিন টন or between period, or between period, এবং যেটা হয় দুই পিরিয়ডের মাঝখানে, এই ধরনের ইয়েলোইশ গ্রিনিশ প্রক্রিয়া তাদের দেখা দেয়। মেনস্ট্রুয়েশন ফ্লো ইন্টারমিট, মাঝে মাঝে ফ্লো হয় আবার বন্ধ হয়ে যায়। মেনস্ট্রুয়াল যে ফ্লোটা, changes on sitting or waking, এবং reappear on lying down। শুইলে পিরিয়ডের একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, শুয়ে পড়লে তাদের মেন্স দেখা দেয়। যদি সে হাঁটাচলা করে বা বসে, তাহলে মেন্সটা বন্ধ হয়ে যায়, কিন্তু শুয়ে পড়লে আবার ফ্লোটা দেখা দেয়। এই ধরনের বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ। সম্ভবত ম্যাগনেসিয়া কার্ভেও এই ধরনের সিমটম রয়েছে। আমার পরিপূর্ণ মনে পড়ছে না যে সে শুইলে তার মেনস্ট্রুয়েশন। করসিভ ইচিং উইদিন ভালভা, ভালভাতে অত্যন্ত চুলকায়, এবং সেই চুলকায় শুধু না, সে জ্বালা করে। করসিভ ইচিং উইদিন ভালভা, বার্নিং অ্যান্ড সোয়েলিং অফ ল্যাবিয়া, যোনির যে ঠোঁটগুলো রয়েছে সেগুলোতে ফুলে যায়, জ্বালা করে, খুব চুলকায়। ভায়োলেট ইচিং বিটুইন ল্যাবিয়া অ্যান্ড থাই, এবং থাই এর মাঝে প্রচন্ড রকমের চুলকায়। সাধারণত যখন করসিভ টাইপের লিউকোরিয়া বা সেখানে ইনফেকশন দেখা দেয়, তখন এই ধরনের লিউকোরিয়া, ইচিং, বার্নিং, কেন? কারণ ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে, ব্যাকটেরিয়া গ্রো করলে ইনফেকশন হয়, বলে তখন চুলকায়, এই ধরনের ডিসচার্জ হয়, করসিভ ডিসচার্জ হয়। সুতরাং এই ইনফেকশাস কন্ডিশন, ভালভার বা সার্ভিক্সের বা ভ্যাজাইনার এই ইনফেকশাস কন্ডিশন, এবং সেক্ষেত্রে যদি আমরা সোয়াব পরীক্ষা করি, সেখান থেকে সোয়াবকে কালচার টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়, তাহলে কিন্তু সেখানে ব্যাকটেরিয়ার গ্রোথ পাওয়া যায়। তো কিলোজোটের এই হচ্ছে বৈশিষ্ট্য। কিলোজোট মানেই ইনফেকশন তৈরি করে, এবং সেই মারাত্মক রকমের ইনফেকশন তৈরি করে, এবং সেটা খুব অত্যন্ত করসিভ টাইপের ডিসচার্জ হয় এবং ব্লিডিং হয়। দ্যাট ইজ দ্য কিলোজোট। কিলোজোট কি কি রূপে কভার করেছে? ফিমেল জেনিটালিয়া, মেন্সেস রিটার্ন, changes after the regular menstruation cycle,
মিন্স বন্ধ হয়ে যাওয়ার পরে মেনোপজের পরে আবার ব্লিডিং হচ্ছে, এই রূপটা সে কভার করেছে। ফিমেল জেনিটালিয়া মেট্রোরেজিয়া, অতিরিক্ত ব্লিডিং জেনিটাল অর্গান থেকে, এটাও কভার করেছে মেট্রোরেজিয়া ক্যান্সারাস, এবং যাদের ক্যান্সারাস টেন্ডেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিক। ফিমেল জেনিটালিয়া পেইন ইউটারাস, জারিতে ব্যথা, এই রূপটা কভার করেছে। ফিমেল জেনিটালিয়া লিউকোরিয়া, ব্লাডার, ইউরিনেশন ইনভেন্টরি, জেনারেল ইমাসকুলেশন, জেনারেল সিক্সটিন, জেনারেল ওয়ার্নিস। দেখুন ল্যাকেসিস যে রুব্রিকগুলো কভার করেছে, কিওজেট সমস্ত রুব্রিকগুলো কভার করেছে। তাহলে শুধুমাত্র সিমটমের উপর ভিত্তি করে আলোচনা করেছি। কিওজেটের যে বৈশিষ্ট্যপূর্ণ চরিত্র রয়েছে, সেই বৈশিষ্ট্যপূর্ণ চরিত্রের সঙ্গে যখন আমরা এই ডিজিজ প্যাথোলজির সমন্বয় পাবো, মিল পাবো, তখন আমরা সঠিক চুজটা করতে পারবো। এরপর কি ফসফরাস, আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন, হেমাটোলজিক মেডিসিন। এই ফসফরাস ইউটেরাইন পলিপ, নিম্ফোম্যানিয়া, ক্লোরোসিস, ফ্লেব্রাইটিস, এই ধরনের যে ক্লোরোসিস হচ্ছে এক ধরনের অ্যানিমিক কন্ডিশন, সবসময় তার মধ্যে অ্যানিমিয়া বিরাজ করে এবং তার স্কিন কালার অনেকটা ইয়েলোইশ দেখায়। আর নিম্ফোম্যানিয়া হচ্ছে প্রচন্ড রকমের কামুক। নিম্ফোম্যানিয়া নিম্ফোম্যানিয়া কিছুদিন আগে যে একটা রোগীর কথা বলি, একজন মহিলা রোগী, সাধারণত মহিলাদের ক্ষেত্রে নিম্ফোম্যানিয়ার টার্মটি ইউজ করা হয়। ওই মহিলাটার তার দীর্ঘদিন যাবৎ সার্ভিসাইটিস এবং ইচিং হয়, পেইন হচ্ছে, কিন্তু সেখান থেকে মুক্তি পাচ্ছে। তো সে তার সমস্ত সমস্যাগুলো, কষ্টগুলো লিখে নিয়ে আসছে, আমি সেগুলো পড়ছি। তো সে অনেক অভিযোগ মনে করেছে যে তার এই সমস্যায় অসুস্থ, তার ফ্যামিলিগত ভাবে সে সুখী নাই, তার হাজবেন্ডের দিক থেকে সে অখুশি, তার অর্থনৈতিক দিক থেকে অখুশি। সে বলছে যে আল্লাহ আমাকে অনেক কিছু দেয় নাই, দেওয়ার মধ্যে একটাই দিয়েছে, প্রচন্ড যৌন স্পৃহা, এবং এই জন্য সে যে অপকর্মটা করছে, সে অন্য একজনের সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ করে। এখন এই রুগী যদি তার এই নেচারটা চেঞ্জ না করতে পারে, তাহলে আপনি তাকে যতই মেডিসিন দেন না কেন, তাকে কিন্তু আপনি বারবার সে যে ইনফেকশনে, সে যে ইউটিআই বা সার্ভিসাইটিস আক্রান্ত হচ্ছে, তাকে কিন্তু আপনাকে নিবৃত্তি দিতে পারবেন না। তো এটাকে বলা হয় নিউফোম্যানিয়া, অতিরিক্ত যৌন কামুকতা, এটাকে নিউফোম্যানিয়া বলা হয়। এবং ফসফরাসের মধ্যে এই নিউফোম্যানিয়াটা রয়েছে, এবং ইউটেরাইন পলিপ রয়েছে, আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় ইউটেরাইন পলিপ, ক্লোরিসিস, ফ্লেব্রাইটিস, এগুলো রয়েছে। স্লাইট হেমারেজ ফ্রম ইউটেরাস বিটুইন পিরিয়ড। আচ্ছা, দুই পিরিয়ডের মাঝখানে এটার কি হয়, সামান্যই রক্তপাত ঘটে। মেন্সেস টু আর্লি, ইনফ্যান্টি, নট প্রফিউজ বাট লাস্ট টু লং। ফসফরাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে মেন্সটা খুব প্রচুর পরিমাণে হয় না, কিন্তু খুব আর্লি হয় এবং অনেক দিন যাবত থাকে। এটা জেনে রাখবেন। যেমন ভাবে বললো যে দুই পিরিয়ডের মাঝে একটু রক্তপাত, একটু, এটা খুব প্রফিউজ হয় না ফসফরাসের ক্ষেত্রে। এই ধরনের ইউটেরাস রিলেটেড যে ব্লিডিংটা হয়, খুব প্রফিউজ হয় না, বাট দুই পিরিয়ডের মাঝখানে একটু রক্তপাত, ব্লিডিং হয়, অথবা যদি তাদের ব্লিডিংটা হয় খুব আর্লি হয় এবং অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকে। আচ্ছা, ফসফরাসের যে রূপগুলো নিয়েছি, ফিমেল জেনিটালিয়া মেনস্ট্রুয়াল after the regular menstruation cycle, female genitalia metrorrhagia, cancerous affections, female genitalia pain uterus, female genitalia leukorrhea, bladder, urination, involuntary genital emaciation, genetic
লিসেনিং, জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত রুব্রিক গুলো কিন্তু ফসফরাসে রয়েছে। তাহলে দেখুন এই সমস্ত রুব্রিক গুলো ফসফরাস কভার করেছে, ইওজোটস কভার করেছে, ল্যাকটোসিস কভার করেছে। তারপরেও কিন্তু ইওজোটের এক ধরনের ধরন, ল্যাকটোসিসের এক ধরনের ধরন, ফসফরাসের এক রকম ধরন, এরকম ভাবে আরো অনেক মেডিসিন রয়েছে। হ্যাঁ, যেমন মেডোনিলাম, লাইকোপোডিয়াম, নাক্সভম, ক্যালকুলেটাস, নেট্টামিউস, অ্যালিসিয়াসিপিয়া, কক্কাস, ক্রোকাস, পালসেটিলা, গ্রাফাইটিস, সালফাস, ক্যালিকাস, ফিরাম্পেটাটাস্টার, ফুটস্যাপ, অনেক মেডিসিন রয়েছে। ল্যাপিসেল আমরা সে লক্ষণ অনুযায়ী প্রয়োগ করতে পারি। তো বিষয়টা হচ্ছে আমরা রেপার্টরি, ম্যাথমেটিকা দুটোকেই সামনে রেখে এবং রোগীর ম্যাথমেটিক অবস্থাটা দেখে, রোগীর কনস্টিটিউশন দেখে, পজিটিভ ফ্যাক্টর দেখে, ফ্যামিলি হিস্ট্রি অনুযায়ী রোগীর টোটাল অবস্থা দেখে যখন আমরা সঠিক মেডিসিনটা নির্বাচন করতে পারবো, ইনশাল্লাহ সেক্ষেত্রে অবশ্যই চমৎকার রেসপন্স রেজাল্ট হবে। আমি শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে আমি আজকের মতো লিওমার আলোচনা শেষ করব এবং আপনাদের সঙ্গে সে সময় মত বিনিময় করব। কিছুদিন আগের একজন মহিলা, এই মহিলা আহ উনি এসছেন সেই পাহাড়ি অঞ্চল থেকে, সে রাঙ্গামাটি থেকে এসছে। মহিলার তার সার্ভিক্সে সিএ সার্ভিক্স ক্যান্সার। তো মহিলার ব্লিডিং হচ্ছে এবং প্রচুর পরিমাণ তার লিউক্রিয়া, সাদা স্রাব হচ্ছে। তার সঙ্গে মহিলাটা ওয়েট লস, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তার সঙ্গে তার কনস্টিপেশন, এ হচ্ছে তার ডিজিজ রিলেটেড যে প্রবলেম গুলো। তো আমি যে বিষয়টা তার পেলাম, তার বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে গিয়ে তার উইকনেসটা অত্যন্ত বেশি পেলাম এক, এবং তার যে জায়গাটা পেলাম সেখানে তার ক্ষুধা আছে, বাট তার ভিতরে রুচি নেই। লস, তার হাংরি, বাট তার মধ্যে রুচিটা নেই, রুচিটা আসে না। হ্যাঁ, তো যখন তার মধ্যে ইমাসেশন পেলাম, ক্যান্সারাস অবস্থার জন্য ইমাসেশন পেলাম, উইকনেস পেলাম, তার মধ্যে কনস্টিপেশন পেলাম, এবং তার সঙ্গে তার পেটে ক্ষুধা এবং মুখে অরুচি, তার সঙ্গে সেখান থেকে যারা সার্ভিক্স থেকে সেখান থেকে ব্লিডিং, লিউকোরিয়া, তখন আমি কিন্তু নিশ্চিত হয়ে গেলাম যে এই রোগীটা হাইড্রাস্টিস মেডিসিনের। এবং তাকে হাইড্রাস্টিস যখন প্রয়োগ করলাম, হাইড্রাস্টিস প্রয়োগ করার পর সে আমাকে জানালো, প্রথমেই যে বিষয়টা জানালো যে তার ব্লিডিং অলরেডি তার বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে আসলে অ্যাজ এ হোল বিষয়টা দেখতে হবে, দেখে তখন আমাদের সঠিক মেডিসিনটা প্রয়োগ করলেই দেখবেন যে খুব ইজি হবে বিষয়টা। হুম। আর নতুবা আমরা যদি শুধুমাত্র একপাশে চিন্তা করি তাহলে আমরা ভুল করব। একপাশে চিন্তা মানে শুধু প্যাথোলজি নিয়ে করলাম, বা শুধু মেন্টাল বিষয় নিয়ে করলাম, বা শুধু ম্যাথমেটিক বিষয় নিয়ে করলাম, আসলে এই একপাশে চিন্তা করা যাবে না। আমাদের থিঙ্কিং লেভেলটা রাখতে হবে যে রোগটার বর্তমান অবস্থাটা আসলে কি নির্দেশ করতেছে, কজেটিভ ফ্যাক্টরটা কি, তার ম্যাথমেটিক অবস্থাটা কি, তার ফ্যামিলিগত অবস্থাটা কি, রোগীর প্রেজেন্ট অবস্থাটা তার কনস্টিটিউশন রিলেটেড নাকি কোনো এক্সাইটিং কজের সাথে রিলেটেড, সেই এক্সাইটিং কজটা কি। আসলে এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা মেডিসিন নির্বাচন করব। ধন্যবাদ। আমাদের সঙ্গে চিকিৎসক বৃন্দ যারা আছেন বাংলাদেশ এবং ভারতের, এই হোমিও দর্পণ গ্রুপ অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছে, মূল্যবান উপহার আমাদেরকে দিচ্ছে। কারণ আমি কেন এই কথা বললাম, কারণ এই হোমিও দর্পণ যেভাবে এই দুই বাংলার একটা সেতুবন্ধন রচনা করে চিকিৎসকদের মানোন্নয়নে কাজ করছে, সেটা আসলে সত্যি বিরল। এবং এই ধরনের কোনো গ্রুপ আছে কিনা আমি জানি না, কিন্তু বিশেষ করে আমি ডাক্তার অমরনাথ স্যার, ডাক্তার একে সাগর এবং যারা আছেন, আমি ডাক্তার সুমাইয়া, ডাক্তার রাইসুল এবং সবাই যারা আছেন, সবার নাম তো বলতে পারছি না, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি
আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। যদি এখন প্রশ্ন পর্ব, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, এরপর আমরা মুক্ত আলোচনায় চলে যাব। তো রাইসুল ভাই, এখন প্রশ্ন পর্ব। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আজকের ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে কম সময়ের মধ্যেও আমাদেরকে সুন্দরভাবে আসলে বুঝিয়েছেন। তার থেকে বড় কথা হচ্ছে আপনি অত্যন্ত ব্যস্ত ছিলেন, তারপরেও যে আজকের ক্লাসটি আপনি সুন্দর এবং সফলভাবে শেষ করেছেন, সেই জন্য আপনাকে হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা লিওমাইসারকোমা দুইটি পর্বই আমরা আসলে খুব মনোযোগের সাথে এবং খুব সুন্দরভাবে আসলে আমরা শুনেছি, এবং আশা করব যারা এখানে শুনেছেন সবাই খুব ভালোভাবে আসলে বুঝতে পেরেছেন, কারণ অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের আজকের অতিথি দুইটি ক্লাসের মাধ্যমে। তো আমি যে ডক্টর অজয় জয়েন করে ফেলেছেন, অমরনাথ স্যার তো আছেনই শুরু থেকে, তারপর হচ্ছে আমাদের গিরিধর স্যার আছেন, তারপর জিতেন্দ্রনাথ স্যার আছেন, কাজী সাইদ স্যার এখন নিয়মিতই আমাদের সাথে আছেন, ডক্টর হালিম স্যার, তারপর অভিজ্ঞান চক্রবর্তী স্যারও আছেন। সকলকে হোমিও দর্পণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আমরা এই পর্যায়ে আমরা যে বিষয়টি আমরা আসলে সবসময় করে জানেন যে আমরা আসলে 12টা পর্যন্ত ম্যাক্সিমাম আমরা ক্লাসটা করে থাকি। তো এর ভিতরে আমাদের অভিজ্ঞ যে স্যাররা আছেন ওনারা অনেক সময় ডিসকাশন করেন, যেগুলো আমাদের অনেক উপকারে আসে। তো সেই পারপাসে অনেক সময় আমরা অনেকের প্রশ্ন নিতে পারি না, সেই জন্য আসলে কেউ মন খারাপ করবেন না, কারণ আমাদের আলোচনার মাধ্যমে আসলে আমাদের অনেক প্রশ্ন আসলে সলভ হয়ে যায়। সেই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের টাইমের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হয়। বিকজ আমরা যদি চালিয়ে যাই তা আমরা অনেক রাত পর্যন্ত চালিয়ে যেতে পারবো, বাট এটা আমাদের প্রতিদিন যেহেতু আমাদের ক্লাসটি হচ্ছে, সেই জন্য আমাদের শারীরিকভাবে আমরা দুর্বল হয়ে যেতে পারি, সেই জন্য আমরা 12টার ভিতরেই আমরা শেষ করার চেষ্টা করি। তো যাই হোক, আমি এই পর্যায়ে আমাদের অভিজ্ঞ যে স্যাররা আছেন সেই স্যারদের আমি অনুভূতি নিব। আমি প্রথমেই গিরিধর স্যার যেহেতু আনমিউট করে আছেন, আমি স্যারকেই ডাকবো। স্যার। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, স্যারের কাছে আমি একটা ঠিক প্রশ্ন বলবো না, একটা আলোচনা। যে স্যার একটা কেস বললেন যে উনি তাকে চিকিৎসা করেছেন, এক মহিলা তার যে মনোবেদনা, তার শাশুড়ি ননদের কাছ থেকে যে গঞ্জনা পেয়েছেন, এবং তার একটা মায়ামা ছিল। তো এখন উনি দুটো জিনিস বললেন, একটা হচ্ছে এক্সাইটিং কজ, এনভায়রনমেন্টাল এক্সাইটিং কজই যদি আমি এটাকে বলি, তার এনভায়রনমেন্টাল এক্সাইটিং কজ মাইজমেটিক কজটাকে আরো এক্সাইট করছে। তাহলে স্যার, আমরা কোনটাকে বেশি গুরুত্ব দেবো? আমরা যদি মাইজমেটিক কজটাকে গুরুত্ব দিয়ে আমি সেখানে তাকে প্রেসক্রিপশন করি, আর এনভায়রনমেন্টাল এক্সাইটিং কজটা যদি থেকেই যায়, তাহলে কি অবস্থা আসবে সেটা একটু স্যার যদি আপনি বলেন। এবার আমি শুনবো। আমি আনমিউট করে দিচ্ছি, ধন্যবাদ। মিউট করে দিচ্ছি। ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার একটা বিষয় উপস্থাপনা করেছেন। আমিও আজকে মুক্ত আলোচনা করতে যাচ্ছি, কারণ আমি আসলে খুব টায়ার্ড ফিল করতেছিলাম আলোচনার সময়, মনে বুঝতে পারছেন কণ্ঠের মধ্যে। তো এই জন্য চাচ্ছি যে সবাই কথা বলে আলোচনা করুক। হ্যাঁ, তো এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এনভায়রনমেন্টাল যে কজের জন্য রোগটার উৎপত্তি, সেই এনভায়রনমেন্টাল এক্সাইটিং কজটাকে যদি আমি বিরাজমান রাখি, তাহলে কিন্তু ওই রোগীকে আমি আরোগ্য করতে পারবো না। মেডিসিন দেওয়ার পর রোগী কিছুটা বেটার ফিল করবে, পরবর্তীতে আবার হবে, এইভাবে একসময় মেডিসিন রেসপন্স করবে না। এটা বাস্তব অভিজ্ঞতা আমি দেখেছি। এই জন্য আমি
যেটা জেনে নিই যে বর্তমানে তার এই অবস্থাটা আছে কিনা, আর থাকলেও সেটাকে কিভাবে সলভ করা যায় সেই প্রক্রিয়া বা প্রসেস গুলো তাকে জানিয়ে দিই, সেটা চেষ্টা করি যাতে করে সে সেই অবস্থা থেকে বেরিয়ে আসে। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে যে এক্সাইটিং এনভায়রনমেন্টাল কজ থেকে রোগীর উৎপত্তি, সেটাকে অবশ্যই আগে রিমুভ করতে হবে। যেমন ভাবে যদি কোনো একটা জায়গায় কাঁটা ঢুকে গেল, লোহা প্যারেক ঢুকে গিয়েছে, এখন ওই লোহা বা প্যারেকটা আমরা তাকে টেনে বের করব, তারপর নাকি আমরা মেডিসিন দেবো। এখন প্যারেক ভিতরে আছে, মেডিসিন প্রয়োগ করবো তাহলে হবে না। ব্যাপারটা এমনই যে আমি এক্সাইটিং কজটা এনভায়রনমেন্টাল, সেই কজটাকে আগে আমাকে দূর করতে হবে, তারপর তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা চলতে হবে। তো এই এক্সাইটিং কজ, এনভায়রনমেন্টাল কজটাই কিন্তু ইন্টারনাল মাইজমেটিক কজটাকে প্রভাবিত করতেছে। সুতরাং প্রকৃতি সবসময় একটা সমন্বয় রাখে। স্যারের দ্বিতীয় প্রশ্নের জবাব দিচ্ছি আমি, যে আসলে কোনটাকে গুরুত্ব দেব। প্রকৃতি সবসময় একটা সমন্বয় রাখে, প্রকৃতি কখনোই এলোমেলো না, প্রকৃতি সুশৃঙ্খল সুন্দর। সুতরাং প্রকৃতির এই সুশৃঙ্খল সুন্দর অবস্থাটাকে আমাদের বোধগম্য করতে হবে যে রোগী কি চাচ্ছে, আমি কোনটাকে গুরুত্বপূর্ণ দিব, কোনটাকে বেশি চাপ দিব, কোনটাকে বেশি জোর দিব, সেটা গুরুত্ব নয়, বরঞ্চ আমাকে দেখতে হবে যে প্রকৃতি আমার কাছে কি তুলে ধরেছে, আমার আমার কাছে কি চাচ্ছে, সেটাকে আমাকে বুঝতে হবে। সেটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে এই প্রশ্নটা আসবে না। আমরা যখন একটা সমন্বয় খুঁজে পাই, যে তার ফ্যামিলিগত ভাবে, বংশগত ভাবে, তার বডিতে জেনেটিক ভাবে সে এই মায়াজম পেয়েছে, এনভায়রনমেন্টাল কারণে তার ভিতরকার এই মায়াজমটা প্রভাবিত হয়ে বর্তমানে ডিজিজ প্যাথোলজি তৈরি করেছে, এবং বর্তমান ডিজিজ প্যাথোলজিতে এই বিষয়গুলো প্রকাশ পেয়েছে, তাহলে কিন্তু আমার কাছে আর কোনো কিছু গোপন থাকবে না। এবং আমার যদি ওই অস্ত্র সম্পর্কে, ওই মেডিসিন সম্পর্কে এই পুঙ্খানুপুঙ্খানু ধারণা থাকে, পুরো জার্নিটা সম্পর্কে ধারণা থাকে, যে এই মেডিসিনটার জার্নিটা এইরকম, এই রুগীটার জার্নিটা এরকম, এই দুটো জার্নি পরিপূর্ণরূপে যে চিত্রটা যদি অঙ্কিত থাকে, তাহলে কিন্তু এটা খুব একটা অসুবিধা হয় না, খুব একটা অসুবিধা হয় না বুঝতে। কেননা প্রকৃতি সবসময় একটা কমপ্লিট পিকচার আমাদের সামনে তুলে ধরে। আমি এই পর্যায়ে ডেকে নিতে স্যার চাই। আর 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 একটু একটু আহ, বলছি যে তাহলে এনভায়রনমেন্টাল যে এক্সাইটিং কজটা, সেটাকে তো আমাদের অবশ্যই দূর করার চেষ্টা করতে হবে, তাই তো? তা তো অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার প্রশ্নের জবাবটা পেয়ে গেছি। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘায়ু হন। জি, আপনাকেও ধন্যবাদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে ডেকে নিতে চাই আমাদের আহ, খুবই পছন্দের একজন মানুষ, খুব চমৎকার চমৎকার কথা বলেন, আমাদের পার্থ প্রদীপ চৌধুরী স্যারকে আমি ডেকে নিতে চাই। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। খুব ভালো আলোচনা শুনছি, খুব ভালো প্রশ্ন এবং খুব সুন্দরভাবে উনি সলিউশনের কথা বলছেন। শুনছি, খুব ভালো লাগছে। অন্য আর কিছু বলবো না। আমি যদি কিছু মানে কেস প্রেজেন্টেশন এইরকম যদি একটু স্যার গল্প করেন, এই আমাদের জানান একটু, তাহলে একটু ভালো লাগবে আরো। খুবই সুন্দর আলোচনা, পরিচ্ছন্ন আলোচনা হয়েছে। স্যারকে অনেক ধন্যবাদ। আপনার পরিচালনাও খুব ভালো হচ্ছে। গিরিধর বাবু খুব ভালো জিনিসটা তুলে ধরেছেন। এই আলোচনার মাধ্যমে আমরা প্রতিনিয়ত পুষছি। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমাদের পার্থপ্রদীপ স্যার, আমি একটা আজকে আজকে কয়েকটা কেসের একটা উদাহরণ আমি দিই। এই ব্যক্তি সে দীর্ঘ সময় যাবত দীর্ঘ সময় যাবত সে সাফার করতেছে। তার সিমটম গুলো এরকম, মানে সে সে প্রথমে আমাকে গতকাল কল দিয়েছে, কল দিয়ে আমাকে বলতেছে যে স্যার আমাকে একটু সময় দিতে হবে, আপনার নাম্বারটা আমি পেয়েছি, আমাকে
একজন ডক্টর আমাকে নাম্বারটা দিয়েছে, আপনাকে আমাকে সময় দিতে হবে, তা কিছু মনে করবেন না, আপনার ভিজিটটা কত? আমি বললাম যে 500 টাকা। তো বলতেছে যে আমি আপনাকে প্রয়োজনে ডাবল ভিজিট দেবো, কিন্তু আমাকে সময় দিতে হবে। তো আমি বললাম যে দেখুন, আমি রুগীকে যতটা সময় দেয় সেটা দিব, যা জানার প্রত্যেকটা রুগী আমাকে গুরুত্বপূর্ণ, আপনার ডাবল ভিজিটের প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি আসেন। তো উনি আজকে আসছেন, বেশ টাইম টু টাইম উনি আসছেন। আসার পরে উনি প্রথমেই বলছে যে স্যার আমার কথাগুলো আগে বলি। আমি চুপচাপ শুধু শুনছি ওনার কথাগুলো শুনছি, আর মাঝে দুই একটা প্রশ্ন করতেছি, বাট ওনার কথা চলছে তো চলছেই। হ্যাঁ, তো ওনার যে সিমটমটা, মূল যে কমপ্লেইনটা উনি বলছিলেন যে ওনার পুরো শরীরে প্রচন্ড দুর্বলতা, এবং এতটাই দুর্বলতা যে সে হাঁটতে গেলে খুব কষ্ট হয়, এতটাই তার দুর্বলতা। তো পা গুলো অত্যন্ত ভারী হয়ে আসে হাঁটতে গেলে। শুধু তাই না, একদিন ঘুমের মধ্যে তার গ্রাফি নর্মাল, তার হার্ট রিলেটেড টেস্ট গুলো করেছে সেগুলো নর্মাল, ইসিজি নর্মাল, লিপিড প্রোফাইল নর্মাল, সমস্ত টেস্ট সে করেছে, লিভারের ফাংশন নর্মাল, সমস্ত টেস্ট গুলো নর্মাল। ক্রিয়েটিনিন টেস্ট করেছে অনেকগুলা, হ্যাঁ, সেই ইজিএফআর পর্যন্ত করেছে, সেরাম ক্রিয়েটিনিন করেছে, এমন কিছু টেস্ট নাই যে সে করেনি, সমস্ত টেস্ট গুলো করেছে, সমস্ত কিছু নর্মাল। বাট তার রোগ ভালো হচ্ছে না। ডাক্তার তাকে কি মেডিসিন দিয়েছে ভিটামিন ডি দিয়েছে, তারপরে যে ভিটামিন বি12 বা কি কি যেন সব ভিটামিন এটা সেটা দিয়েছে, আর একটা ঘুমের ওষুধ দিয়েছে তাকে। হ্যাঁ, আর এন্ডোভার নার্ভ রিল্যাক্সেন্সের জন্য এন্ডোভার, ঘুমের ওষুধ, আর তার ভিটামিন দিয়েছে, হচ্ছে ট্রিটমেন্ট। তো আমি তার সমস্ত কিছু শুনে আমি তাকে বললাম, দেখুন আপনি তো অনেক কিছু করেছেন, আপনি কি এক্স রে করেছেন আপনার মেরুদণ্ডের? আপনার তো বলে যে না, এক্স রে এমআরআই করেছে। যে বেশ ভালো, ভালো। তাহলে আপনার ফার্স্ট এমআরআইটা আমাকে দেন। আমি ওনার এমআরআইটা হাতে নিলাম, নিয়ে দেখি যে ওনার যে ভার্টিব্রাল ক্যানেলটা আছে, এই ভার্টিব্রাল ক্যানেলটা ন্যারো হয়ে গেছে, এবং সেখানে নার্ভ গুলোকে কম্প্রেশন করতেছে ভার্টিব্রা। তো যখন আমি রিপোর্ট পেলাম আমার কাছে, তো আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই পেশেন্টটার মধ্যে কেন এই ধরনের সেন্সেশন গুলো আসতেছে। কারণ তার এই ধরনের সেন্সেশনের পিছনে দুটো কজ থাকতে পারে। এক হচ্ছে তার সাইকোলজিক্যাল কজ, আর একটা হচ্ছে কি তার অর্গানিক কজ। কারণ অর্গানিক কজে তার উইকনেসের পিছনে যে কারণগুলো, যেমন হিমোগ্লোবিন হওয়া, কিংবা ডায়াবেটিস হওয়া, বা হার্ট রিলেটেড প্রবলেম ট্রাবল গুলো হওয়া, বা লিভার রিলেটেড কমপ্লেন হওয়া, বা কিডনি রিলেটেড কমপ্লেন হওয়া, কিচ্ছু নাই, সব কিছু নর্মাল। তার মানে এটা মোটর নিউরন রিলেটেড কোনো কমপ্লেন তার মধ্যে বিরাজ করতেছে, যার জন্য তার মধ্যে এই ধরনের হ্যাভিনেস ফিলিংস হচ্ছে। এই জন্য আমি তার এমআরআইটা ফার্স্ট দেখতে দিয়েছি। তো এমআরআই গিয়ে দেখলাম ঠিকই তার সেখানে ভার্টিব্রা গুলো কি হয়েছে, ভার্টিব্রা গুলো ভিতরে স্পেসটা, ক্যানেলটা স্পেসটা ন্যারো হয়ে তার এই ধরনের নার্ভ কম্প্রেশন গুলো হচ্ছে, এবং তার এই ধরনের সিমটম অ্যারেস্ট করতেছে। তো আমি তখন জিজ্ঞেস করলাম, দেখেন আপনার পেশা কি, বলেন তো আপনি কি করতেন? হ্যাঁ, আপনি কোনো ভারী কাজ, পরিশ্রম কাজ করতেন? তো ওই যে না। কিন্তু আপনার পেশা কি? মার্কেটিং ছিল। মার্কেটিং তার মানে আপনাকে অনেক মুভ করতে হতো, কি বাইক চালাইতেন? যে না, আমি খুব হাঁটতাম, প্রচুর হেঁটে হেঁটে মার্কেটিং করতাম। হ্যাঁ, আপনার ওয়েট কত ছিল? বলে যে 90 কেজি। 90 কেজি ওয়েট, 5 ফিট 7 ইঞ্চির মানুষ, যদি সে এত এত হাঁটে, তাহলে তার মেরুদণ্ড তো ইনজুর হবে, এটাই তো স্বাভাবিক। এইরকম ইনজুরি হতে হতে কিন্তু তার মধ্যে এই যে ডিজিজ প্যাথোলজিটা বর্তমান গ্রো করছে। এখন এটাই হচ্ছে যে বিষয়, যে আসলে একটা রুগীর সিমটম অ্যারাইজ করতেছে কেন, কোন জায়গায়, কোন অরিজিন থেকে। আমি যদি অরিজিনটা বুঝতে পারি এই জন্য সিমটম অ্যারাইজ করতেছে, তাহলে কিন্তু আমি তার মায়োস্পেটিক যে এক্সাইটিং কজ পেলাম,
এবং এই মাইজমেটিক অবস্থা থেকে আমরা বুঝতেই পারতেছি, হ্যাঁ, এখানে সিফিলিটিক মাইজমেটিক অবস্থাটা এই জায়গায় রিলেটেড। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যখনই আমরা সেই ডিজিজ অরিজিন রুটটা পাবো, কজেশনটা পাবো, তখন কিন্তু আমাদের মেডিসিন নির্বাচনে কিন্তু হেল্প করবে। এবং এই ব্যক্তি প্রচন্ড রকমের ভীরু, হ্যাঁ, খুব ভীরু টাইপের, খুব নার্ভাস রিলেটেড এই পেশেন্টটা। তো ওই মেন্টাল সিমটম, ফিজিক্যাল, ম্যাথমেটিক, এক্সাইটিং বিষয়, এই বিষয়গুলো দেখে তখন কিন্তু আমরা সহজে একটা জায়গায় পৌঁছতে পারি। আর আমরা যদি এই বিষয়গুলো বিবেচনা না করি, আমরা যে অরিজিনটা না খুঁজি, শুধু সিমটম, এইভাবে শুধু সিমটম অনুযায়ী যে হ্যাঁ এই সিমটম, উনি বলতেছে কি, ওনার মনে হচ্ছে যে উনি, ওনার পা গুলো মাটির মধ্যে ডেবে যাচ্ছে, সে বলতেছে আমার মনে হয় কি যে আমি মানে নিচের দিকে বসে যাব। আমি বললাম যে আপনার কি মাটির মধ্যে ঢুকে যাবেন এমন অনুভূতি? বলে যে হ্যাঁ। তা এই যে এই অনুভূতিটা, আমি যদি শুধু এই অনুভূতিটা খুঁজি, আচ্ছা রেপার্টরিতে কি আছে গিয়ে দেখি তো কোন রূপে এই সিমটমটা রয়েছে, হ্যাঁ। তো এই বিষয়টা যেন আমরা না করি, আমরা যাতে করে রোগীর সিমটমের পিছনে কারণটাকে বুঝি এবং সেই রিলেটেড পজিটিভ ফ্যাক্টর গুলো দেখে, ম্যাথমেটিক অবস্থাটা দেখে সেই অনুযায়ী প্রেসক্রিপশন গুলো করি, তাহলে কিন্তু আমাদের জন্য খুব কনফিডেন্টলি আমরা ইনশাল্লাহ রোগীদের ক্ষেত্রে ভালো সার্ভিস দিতে পারবো। ধন্যবাদ স্যার। খুব 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 ভালো বলেছেন, দারুণ সুন্দর শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, এখন স্যার যদি আর একটু ক্লিয়ার করেন, যেটা জানতে ইচ্ছা করে, যে আমাদের যেগুলো আমরা ফাইন্ডিং করি বিভিন্নভাবে, আমাদের এই ক্লিনিক্যাল সিমটমসের যদি চোখটাকে একটু খুলে দেন। ধন্যবাদ স্যার। জি, আপনি দেখুন, হ্যানিম্যান সাহেব তিনি যখন সিমিলাস সিমিলাস কিরোয়েনটা আবিষ্কার করলেন, এরপরে থেকে কিন্তু কিন্তু তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন। সিমটম গুলো ঘুরে ঘুরে আসছিল এবং অনেক ক্ষেত্রে তিনি ব্যর্থ হচ্ছিলেন, সিমটম গুলো আগের চেয়ে খারাপ অবস্থায় হচ্ছিল। তখন কিন্তু তিনি চিন্তা ভাবনা করলেন যে কারণটা কি, এবং সেই কারণ খুঁজতে গিয়ে তিনি যেটা পাইলেন যে গনোরিয়া পাইলেন, সোরা পাইলেন এবং সিফিলিস পাইলেন। ও সিফিলিসের জন্য সিফিলিটিক মাইজম, গনোরিয়ার জন্য সাইকোটিক মাইজম। তার মানে ক্লিনিক্যাল বিষয়টা কিন্তু মূল মাইজমের কারণ বা রোগের কারণ। এই ক্লিনিক্যাল বিষয়টা আমাদের অবশ্যই সার্চ করতে হবে, প্রতিটা ডিজিজের পিছনে কি কারণটা, এই সিমটমের পিছনে কোন অর্গানটা রিলেটেড, সেই অর্গানের আক্রান্ত হওয়ার পিছনে কি কারণ, এগুলো আমাদেরকে বুঝতে হবে। কখনো কখনো দেখা যায় যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর থেকে প্যাথোলজিক্যাল অবস্থা গ্রো করতেছে, কখনো প্যাথোলজিক্যাল অবস্থা থেকে সাইকোলজিক্যাল সিমটমটা প্রকাশিত হচ্ছে, এবং কখনো কখনো দেখা যাচ্ছে গিয়ে কোনো একটা মেনটেনিং কজ দ্বারা তার মধ্যে সিমটম গুলো আসছে। তো এই বিষয়গুলো যদি আমরা না সার্চ করি, তাহলে কিন্তু আমরা আহ, মানে সঠিক মেডিসিনটা প্রেসক্রিপশন করতে আমরা কিন্তু ব্যর্থ হব। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে জানা দরকার, দেখা দরকার, এবং সেই রিলেটেড অস্ত্রগুলো কি আছে সেগুলো আগে থেকে আমাদের শিখে নিতে হবে, তৈরি করে নিতে হবে, সেগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। যে কোন, কেমন ভাবে ধরুন আর্নিকার সম্পর্কে আমরা জানি যে আঘাত, সেটা অ্যাকিউট হোক বা ক্রনিক হোক বা আঘাতের কুফল হোক, সেক্ষেত্রে আর্নিকার প্রভাব রয়েছে। তো ঠিক এইভাবে অন্যান্য যে ফ্যাক্টরের সাথে রিলেটেড বিষয়গুলো, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এই কদিন আগে একটা বিষয় বলি, যে আমাদের এক স্টুডেন্ট, মেয়েটা, তার পেইন করছে, ঘাড়ে পেইন, প্রচন্ড পেইন করতেছে এবং এতটা ব্যাক পেইন করতেছে, সে লেখাপড়া করতে পারতেছে না, এতটা তার খারাপ অবস্থা। আমি তাকে এক্সরে করলাম, দেখলাম যে সেখানে শুধুমাত্র মাসেল স্পাজম। মাসেল স্পাজম মানে হচ্ছে তার পেইনের জন্য মাসেল স্পাজম হয়েছে, কিন্তু কোনো অর্গানিক সেখানে ডিফর্মিটি ঘটেনি। সুতরাং আমি তাকে আস্ক করলাম যে আসলে শোনো, তোমার এই যে পেইনটা হচ্ছে, পেইনটা হওয়ার পিছনে কি কারণ বলো তো? সে বলতেছে যে না স্যার, কোনো কারণ নাই। আমি বললাম যে কিন্তু আমি দেখছিলাম কি তার পেইনটা নার্ভ বরাবর, নিউরোলজিক্যাল স্নায়ু বরাবর পেইনটা হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি যখন আঘাত পেয়েছিলা বলো তো?
দেখি। এই ধরনের অসুখ বিসুখ হচ্ছে, তারপরে আমাদের ম্যাথমেটিক পার্ট এই সমস্ত নিয়ে তো আমরা সেটা ভাবতে পারবো, কিন্তু প্রথমত আমরা তার কি প্যাথোলজি এইটার জন্য দায়ী, এইটা আমরা কিভাবে বুঝতে পারবো, এইটা যদি একটু ক্লিয়ার। ধন্যবাদ স্যার। আসলে এটা ডিপেন্ড করে আসলে কোন অর্গান এফেক্টেড হয়েছে, কতটা এফেক্টেড হয়েছে তার উপরে। অনেক ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় এগুলো ধরা পড়ে না। তো তারপরেও একটা জেনারেল যে সিমটম রয়েছে, যেমন এই ধরনের রুগীরা ওয়েট লস হয়, এক নাম্বার ওয়েট লস হয়। দ্বিতীয়ত তারা দুর্বল হয়ে পড়ে। আর তৃতীয়ত হচ্ছে যে কোনো একটা অর্গান যদি সাফার করে, আক্রান্ত হয়, তবে সেক্ষেত্রে ওই সিমটমটা যায় না, মানে সে ট্রিটমেন্ট করতেছে বাট সেটা রিমুভ হচ্ছে না। হ্যাঁ, এটা এই ধরনের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার জেনারেল বোঝার জন্য। সেই সিমটমটা রিমুভ হচ্ছে না, বলতে দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এক। দুই নাম্বার হচ্ছে তার ওয়েট লস হয়। তিন নাম্বার হচ্ছে রোগীটা দুর্বল হয়ে পড়ে। এগুলো হচ্ছে জেনারেল সিমটমের মধ্যে এগুলো থাকে। কিন্তু এখন যদি সেটা রিলেটেড হয়, সেক্ষেত্রে আরো সিমটম যোগ হবে। যেটা লাংস রিলেটেড হয়, সেক্ষেত্রে আরো সিমটম যোগ হবে। যদি সেটা ইউটেরাস রিলেটেড হয়, সেক্ষেত্রে আরো সিমটম যোগ হবে। এই জন্য কিন্তু ওই বিভিন্ন অর্গান গুলোতে আক্রান্ত হলে, ক্যান্সার আক্রান্ত হলে তাদের কি সিমটম গুলো হয় বা হতে পারে, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আর বিশেষ করে যে টিউমার গুলো রয়েছে বিভিন্ন জায়গায়, সোয়েলিং গুলো রয়েছে, টিউমার গুলো যখন আমরা পাবো, আমার কাছে আমি যদি দেখি যে টিউমারটা খুব দ্রুততার সঙ্গে বেড়ে যাচ্ছে, খুব দ্রুততার সঙ্গে বড় হয়ে যাচ্ছে, আর দ্রুততার সঙ্গে খারাপের দিকে যাচ্ছে, তখন আমাকে সাসপেক্ট করে নিতে হবে এটা ম্যালিগনেন্ট টাইপের। আর যেগুলো নন ক্যান্সারাস বা বিনাইন যেগুলো, সেগুলো কিন্তু খুব দ্রুততার সাথে সেগুলো বড় হয় না, বাড়ে না। হ্যাঁ, এবং ম্যালিগনেন্ট গুলো কিন্তু ইনভেট করে আশেপাশে অর্গান গ্রোথে, ছড়িয়ে পড়ে। কোনো সেটা যেমন এই যে আমরা লিওমাসার্কোমা নিয়ে আলোচনা করলাম, এই লিওমাসার্কোমা সেটা কিন্তু ওখানে কিন্তু থাকে না, সেটা কিন্তু স্প্রেড আউট হয়ে লাংসে, লিভারে কিন্তু ছড়িয়ে পড়ে। এই হচ্ছে প্রাথমিক বিষয়। এই জন্য প্রতিটা ওই ক্যান্সারাস যে টার্মগুলো রয়েছে, হ্যাঁ, সেটা ইউটেরাস হোক বা লিভারে হোক, লাংসে হোক, যেখানে হোক না কেন, সেই সম্পর্কে তো আমাদের কিছু না কিছু নলেজ দরকার। যেহেতু আমরা একটা রোগীর বিশাল পরিধি নিয়ে আমরা কাজ করতেছি, আমরা একজন হোমিওপ্যাথ, আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে কাজ করি। এবং আমাদের কাছে যারা আসে রোগীরা, তারা কিন্তু অনেক আশা নিয়ে আসে, এবং তারা কিন্তু অনেক বড় বড় স্পেশালিস্ট কে তোয়াক্কা করে আসে। মানে তাই সে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে, স্পেশালিস্ট দেখিয়েছে, সেখানে হয় নাই, তারপরে আমার কাছে আসে। সুতরাং আমাকে কিন্তু সেই চিন্তা, সেই ধারণাটা রাখতে হবে ভিতরে, যে আমাকে তাহলে কি পরিমাণ নলেজ রাখা দরকার, অন্তত পক্ষে মিনিমাম একটা পর্যায়ে, যাতে করে আমরা সেই জায়গায় পাঠ করতে পারি। তো স্যারকে ধন্যবাদ। হ্যাঁ স্যার, খুব খুব ভালো বলেছেন, এটা তো ঠিকই আছে। আপনার যদি কোনো অবজারভেশন থাকে আর কি, এই যে এই ক্যান্সারাস অ্যাফেকশনের ক্ষেত্রে আপনি কোনো ইন জেনারেল মেন্টাল সিমটমস এর এই অবজারভেশনটা যদি একটু জানান, যে এই ক্যান্সারাস অ্যাফেকশনের পেশেন্টদের
যেন কমন কিছু মেন্টাল সিমটমস কিছু ডেভেলপ করে কিনা, বা ইন্ডিভিজুয়াল পেশেন্টের ইন্ডিভিজুয়াল থাকে, আমরা যেগুলো দেখি। কিন্তু আমি বলছি ক্যান্সারাস অ্যাফেকশনের জন্য এই ডায়াথিসিস, এই যে পেশেন্ট গুলো থাকে, তাদের কি কোনো কমন মেন্টাল সিমটমস কিছু ডেভেলপ করে এই ক্যান্সারাস অ্যাফেকশনের জন্য? এইরকম যদি কিছু অবজারভেশন আপনার থাকে, যদি একটু জানান। না, আসলে কোনো এরকম এ ধরনের কমন কোনো মেন্টাল সিমটম অ্যারেস্ট করে না। তবে একটা বিষয় যেটা দেখা যায় যে ইনসomnia তাদের মধ্যে অনেকের মধ্যে পাওয়া যায়। ইনসomnia যে বিষয়টা, এখন যদি ঠিকমতো ঘুম না হয়, নিদ্রা ঠিকমতো না হয়, তো সেক্ষেত্রে নানা রকম মানসিক চাপ তার মধ্যে হতে পারে। কিন্তু আমি অনেক ক্যান্সারের রোগী দেখেছি, এটা অদ্ভুত ব্যাপার যে আহ, বেশ হৃষ্টপুষ্ট শক্তিশালী পার্সন, হ্যাঁ, তারাও খুব দ্রুততার সাথে কাতর হয়ে যায়, মারাত্মক অবস্থার দিকে মেটাস্টেসিসে চলে যায়। আবার বেশ বয়স্ক মানুষ, বাট তারা ক্যান্সারের অবস্থা নিয়ে দীর্ঘ বছর যাবৎ তারা স্টে করতেছে। আসলে এগুলোর পিছনে অনেক রিসার্চ দরকার আসলে। হ্যাঁ, আমরা তো কতটুকুই রিসার্চ করতে হবে, আমাদের এগুলোর পিছনে আরো রিসার্চ করা দরকার। তো একটা জিনিস তবে আমি দেখেছি, যেসব ফ্যামিলি সাধারণত সাউন্ড ফ্যামিলি, যেগুলোতে পিস আছে, শান্তি আছে, ঝামেলা কম, তাদের ক্রেভিং কম, তাদের অ্যাংজাইটি কম, হ্যাঁ, এই ধরনের ফ্যামিলি মানুষরা সাধারণত ভালো থাকে। শুধু ক্যান্সারাস না, ক্যান্সারাস বলেন, ডায়াবেটিস বলেন, প্রেশার বলেন, এগুলো থেকে ভালো থাকে তারা। আর যাদের যেসব ফ্যামিলিতে অনেক বেশি স্ট্রেস থাকে, এবং স্ট্রেসটা হচ্ছে যে অ্যাংজাইটি ধরনের কিংবা অশান্তিপূর্ণ, তার ভিতর ফ্যামিলিগত কেওস থাকে, ঝামেলা থাকে, হ্যাঁ, সবসময় একটা অতৃপ্ত, একটা ক্রেভিং তার ভিতর থাকে, কোনো শান্তি পায় না, কেউ পিচ নেই, তাদের 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 ক্ষেত্রে কিন্তু ক্যান্সারাস অবস্থাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার এমনও পেয়েছি যে না, এমন তেমন কিছুই নাই, হ্যাঁ, তারপরে কিন্তু অনেকে ক্যান্সার আক্রান্ত হয়। বাট স্ট্রেস, অ্যাংজাইটি, ক্রেভিং, এই ধরনের এনভায়রনমেন্টটা আসলে ক্যান্সার হওয়ার জন্য, ক্যান্সারাস কন্ডিশন তৈরি করার জন্য অনেকটা প্রভাব বিস্তার করে রাখে। জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর বলেছেন এবং আমাকে অনেক সময় দিয়েছেন। আরো তো অনেকে সব কলার আছে, তাদের হয়তো জিজ্ঞাসা আছে। ঠিক আছে, আপনাকে আপাতত আমি রাখছি, আরো সবাইকে সুবিধা করে দিই। স্যার, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক প্রশ্ন করে আসলে অনেক কিছু তথ্য আমাদের আজকে অতিথির কাছ থেকে বের করার চেষ্টা করেছেন, যেটা আমরাও উপকৃত হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আজকের অতিথি আরিফ স্যার অনেক সুন্দরভাবে আসলে আপনার কোশ্চেন উত্তরগুলো দিয়েছেন, সেই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। তো আমি এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই যে আমাদের অভিজ্ঞান স্যার কি চলে গেছেন? অভিজ্ঞান স্যার মনে হয় সম্ভবত চলে গেছেন। আচ্ছা, আমি জিতেন্দ্রনাথ স্যারকে আমি ডাকতে চাই যে স্যার, আপনি আজকে ক্লাস সম্পর্কে বা আপনার কিছু আহ, বলার থাকলে আপনি যদি কন্টিনিউ করতেন। ধন্যবাদ রাতুল স্যারকে। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আমি স্যারের আলোচনা, বিশেষ করে পাঠ্যপদের স্যারের প্রশ্নের জবাব দিলেন আর স্যার অত্যন্ত সুন্দর মতো করে শুনলাম, অনেক কিছু জানতে পারলাম। তো আমি আলোচনা শুনছি, ভালো লাগছে। স্যার আজকে অনেক টাইট, তারপরে অল্প সময়ের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে। স্যারের কাছে আমার একটু প্রশ্ন, সেটা হচ্ছে স্যার আমি অতি সহজ পাই না। স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে স্যার, দোষ শূন্য বোধের লক্ষণগুলো যদি একটু বলতেন, আর মারাত্মক জন্য লক্ষণ, এটা স্যার যদি একটু বলতেন স্যার। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, কিসের লক্ষণ? স্যার আমি বলছি যে এই যে benign যে টিউমার আর কি, অর্বুদরা বলে, এটা আমি পড়ছি এক জায়গায় দোষ শূন্য, মানে তার দোষ নেই।
হ্যাঁ, তার লক্ষণটা কেমন ভাবে বুঝবো? আর মারাত্মক অর্বুদের লক্ষণ, ও যেমন আচ্ছা আপনার আচ্ছা ম্যালিগন্যান্ট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। একটা বিনাইন, একটা হচ্ছে কি ম্যালিগন্যান্ট। হ্যাঁ, টিউমার সাধারণত দু রকম হয়, একটা বিনাইন হয় আর একটা ম্যালিগন্যান্ট হয়। এগুলোর মধ্যে সুস্পষ্ট লক্ষণ রয়েছে, সুস্পষ্ট লক্ষণ রয়েছে। বিনাইন যেগুলো আছে, বিনাইন গুলো খুব ধীরে 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 বাড়ে। এক, বিনাইন মানে হচ্ছে গিয়ে নির্দোষ, নির্দোষ অর্বুদ যেটা, বা নির্দোষ টিউমার, যেটা ক্যান্সার হয় না। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে সে যেখানে উৎপাদন হয় সেখানে লাইফ থাকে, ওই জায়গাটাই সে থাকে, সেখান থেকে আশেপাশে সে ছড়ায় না, ইনভেট করে না। তৃতীয় আচ্ছা, বিষয় হচ্ছে যে এরা এরা শরীরের মারাত্মক রকমের ক্ষতি করতে পারে না, এরা অন্যান্য অর্গানে ইনভেট করে না, ছড়ায় না, এবং মারাত্মক ক্ষতি করতে পারে না। স্বাস্থ্যের টোটাল ইকোনমির উপরে এরা কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ এরা যে শরীরকে শুকিয়ে ফেলবে, ইমাসেশন করবে, ওয়েট লস করে ফেলবে, মারাত্মক ইনফেকশাস অবস্থা তৈরি করবে, পুরা ইকোনমিকে জর্জরিত করে ফেলবে, এই ধরনের ক্ষমতা এদের মধ্যে নাই। কিন্তু যেগুলো ম্যালিগনেন্ট বা ক্যান্সারাস, তার প্রথম হচ্ছে কি তারা খুব দ্রুত বাড়ে, এক, এবং তারা খুব দ্রুত ছড়ায় এবং আশেপাশে ছড়িয়ে যায়, আশেপাশে ছড়িয়ে যায়। সাপোজ ধরুন টিউমারটা হয়েছে কোথায়, ইউটেরাসে, সেটা ছড়িয়ে যাচ্ছে লাংসে, সেটা ছড়িয়ে যাচ্ছে লিভারে, ছড়িয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা টোটাল ইকোনমিকে, টোটাল বডি ইকোনমিকে তারা এফেক্ট করে, তাদের মধ্যে শূন্যতা, দুর্বলতা, নানা রকম সাফারিং তাদের মধ্যে তৈরি করে, এবং এরা প্রচন্ড যন্ত্রণা তৈরি করে, প্রচন্ড ব্লিডিং হতে পারে এদের কারণে। কিন্তু বিনাইন গুলো সাধারণত এ ধরনের যন্ত্রণাপূর্ণ নয়, তারা রোগীর লাইফকে হেফাজত করে না, লাইফ থ্রেটেনিং না, বাট ক্যান্সারাস গুলো হচ্ছে গিয়ে লাইফ থ্রেটেনিং। এটা হচ্ছে কি মূলত, এগুলো হচ্ছে কি বিনাইন, অর্থাৎ নির্দোষ অর্বুদ, এবং ক্যান্সারাস মানে কর্কট অর্বুদ, বাংলায় বলে কর্কট। হ্যাঁ, এই দুটোর পার্থক্য। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, ক্লিয়ার হলাম স্যার, ভালো থাকবেন। জি, ধন্যবাদ। জি, এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই আমাদের শ্রদ্ধেয় অজয় কুমার দাস স্যারকে। স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? ডক্টর অজয় কুমার দাস স্যার, হ্যাঁ, আমাকে শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? ধন্যবাদ। জি। শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আরিফ স্যার বিভিন্নভাবে প্রত্যেকটা ব্যাপার নিয়ে উনি প্রত্যেকটা দৃষ্টিকোণ থেকে, মায়াজমেটিক দৃষ্টিকোণ থেকে, প্যাথোলজিক্যাল কন্ডিশনের দৃষ্টিকোণ থেকে উনি খুব সুন্দর আলোচনা করছেন। এর থেকে একটা জিনিস আমার মনে হয় উনি বারবার যেটার দিকে ইঙ্গিত করছেন, যে বিং এ ফিজিশিয়ান আমাদের প্রত্যেকের প্যাথোলজিক্যাল নলেজটাকে ভালো রাখার দরকার আছে। সেই দিক দিয়ে আমি ওনার কাছে একটা জিনিস জানতে চাই, যে এমন কি টেস্টিং আছে, এমন কি ল্যাবরেটরি ফান্ডিংস আছে যেখান থেকে আমরা কমনলি বলতে পারি যে এই টেস্টিংটা করলে সেখানে ম্যালিগন্যান্সি আছে কি নেই, এরকম কোনো কিছু যদি কিছু থাকে, যেমন CA-125 দিয়ে আমরা অনেক কিছু দেখি, এরকম কোনো কি কমন কিছু আছে যেটা দিয়ে আমরা ম্যালিগন্যান্সি কোন রকম জায়গায় গ্রো করছে কিনা প্যাথোলজিক্যাল টেস্টের দ্বারা জানতে পারবো? যদি উনি একটু আমাদেরকে এটা দিয়ে আলোকপাত করেন তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়, একটু জানতে চাইছি আর কি। ধন্যবাদ অজয় স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সিইএ মার্কার বা CA-19.9 বা CA-125, এই মার্কার গুলো দিয়ে ক্যান্সারাস অবস্থা সম্পর্কে কনফার্ম হওয়া সম্ভব নয়, কারণ এগুলো অন্যান্য ক্ষেত্রেও বেড়ে যায়। যেমন ধরুন ওভারিয়ান সিস্ট হয়েছে, সেক্ষেত্রে CA-19.9 বা 125 বেড়ে যায়, বাট রোগীটা কিন্তু ক্যান্সারে আক্রান্ত নয়। এই মার্কার গুলোর দ্বারা তখনই আমরা বুঝতে পারি যখন অন্যান্য টেস্টটা নিশ্চিত হওয়া যাবে। যেমন ক্যান্সার
সম্পর্কে নিশ্চিত হতে হলে কয়েকটা টেস্ট, একটা হচ্ছে কি এফএনএসি আপনি করতে পারেন ওই টিউমার থেকে, ফাইন নিডল অ্যাসপিরেশন টেস্ট এক। আর একটা হচ্ছে গিয়ে ওখান থেকে টিস্যুটা কেটে বায়োপসি করা, বায়োপসিতে তো আপনার নিশ্চিত হওয়া যায়। এছাড়া আমি ওখান থেকে এফএনএসি করলাম না বা বায়োপসি করলাম না এমন একটা জায়গায় রয়েছে, তখন আমি কি করব, আমি সিটি স্ক্যান, কম্পিউটারের যে টমোগ্রাফি, সিটি স্ক্যান বা পেট বা এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ, এমআরআই করলে কিন্তু টিউমারের সাইজ কি, কোথায় কোথায় ইনভেট করেছে, কোথায় কোথায় মেটাস্টেসিস হয়েছে, হ্যাঁ কোন স্টেজে, স্টেজিং গুলো কিন্তু চলে আসে, এনএমএন স্টেজিং, এই স্টেজিং গুলো কিন্তু এমআরআই এ চলে আসে। সুতরাং সবচেয়ে নিরাপদ হচ্ছে কি এমআরআই করা। এমআরআই করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে এটা ক্যান্সার, কোন ধরনের ক্যান্সার, কোন স্টেজে আছে, ডিটেলস বিষয়টা কিন্তু চলে আসে। তো স্যারকে ধন্যবাদ। ধন্যবাদ। এটা খুব ভালো আমাদেরকে এই নলেজটা দেওয়ার জন্য। আচ্ছা, আমি এইখানে জানতে চাই যে আমরা কি যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রেই আমরা এমআরআই করে সেটা কনফার্ম হতে পারি যে কোনো জায়গার টিউমার, বা ধরুন অ্যাবডোমেনে আমাদের জিআই ট্র্যাকের মধ্যে কোনো জায়গায় নডিউল হয়ে বা অ্যানাল ক্যানেলের ভিতরে নডিউল হয়েছে বলে আমাদের সন্দেহ হচ্ছে, কারণ ব্লিডিংটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে বহুদিন ধরে, তাকে বিভিন্ন জায়গায় তার পাইলস গুলো ট্রিটমেন্ট করেছে, কিন্তু দেখা গেল তার ভেতরে একটা নডিউল হয়েছে, সেখানে একটা গ্রোথ হয়েছে, তখন সেটা থেকে ব্লিডিং হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে সেটা দেখা যায় যে বিভিন্ন গার্টের মধ্যে নোডস গুলো ছড়িয়ে পড়ছে, জিআই ট্র্যাক থেকে আস্তে আস্তে আপার ট্র্যাকের দিকে চলে আসছে। তো সেই ক্ষেত্রে কি আমরা শুধু এমআরআই প্রথমেই করলে কি জানতে পারবো, নাকি কোলোনোস্কোপি বা ওই ধরনের যদি জিআই ট্র্যাক কথা পাই, এমআরআই করে কি আমরা সব জায়গায় জানতে পারি, সেটা একটু জানতে চাইছিলাম। জি স্যার, আসলে কোলোনোস্কোপি করে তো অনেক কিছু জানা যায়, কোলোনোস্কোপি করে বা আপার ট্র্যাক্টের জিআইটি ট্র্যাক্ট এন্ডোস্কোপি করে জানা যায়, কিন্তু তার চেয়ে এমআরআই করলে আরো বেশি জানা যায়, এবং যে কোনো জায়গায় এমআরআই করে করে কিন্তু এটা পাওয়া যায়, কারণ এটা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজ, হ্যাঁ, যে তরঙ্গটা বাহির থেকে দেওয়া হচ্ছে ম্যাগনেটিক তরঙ্গ, এবং সেটার একটা ইমেজ আসতেছে, এবং সেক্ষেত্রে বডির যে কোনো অংশ থেকে সেই ইমেজটা পাঠাতে পারে এক। এছাড়া পেট রয়েছে, হ্যাঁ সেখানেও আপনার আরো ডিটেলস জানা যায় পেট করে। তো সাধারণত এমআরআই দিয়েই আপনার অধিকাংশ ক্ষেত্রে, এবং অধিকাংশ কি প্রায় সব রকম ক্যান্সারই ডায়াগনোসিস কিন্তু করা যায় এমআরআই, এবং এটা অনেক রিলায়েবল এমআরআইটা। আপনি এটা দ্বারাই অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি সফল হবেন এমআরআই দ্বারা। হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে জটিল হতে পারে অবস্থানটা, মানে টিউমারটা বা অবস্থানটা এমন একটা জায়গায় রয়েছে, এক্সেপশনাল কেস তো এক্সেপশনালি, কিন্তু এমআরআইটা কিন্তু অনেকটা রিলায়েবল। ধন্যবাদ স্যার। তাহলে ধরুন একটা আমাদের কোনো মেনোপজাল স্টেজে ধন্যবাদ স্যার। আমি যদি, ধন্যবাদ, বলছি আমি কিন্তু আপনার ক্লাসটা শুনিনি, জানি না আপনি এটা নিয়ে ডিসকাস করেছেন কিনা, আমি একবার শেষের দিকে এসে গেছি। কোনো একটা মেনোপজাল স্টেজে পোস্ট মেনোপজাল ব্লিডিং শুরু হয়েছে, দুবার একবার দেখা দিয়ে, তখন আমাদের মনের মধ্যে একটা সন্দেহ দেখা যায় যে তার বোধহয় ইউটেরাইন ক্যাভিটির মধ্যে কোনো রকম ম্যালিগনেন্সি গ্রো করেছে, তখন আমরা পেপসমিয়ার টেস্ট করার জন্য লিখি। এই ক্ষেত্রে কি আমরা পেপসমিয়ার না করে শুধু সেখানে এমআরআই করতে পারি? ধন্যবাদ। এমআরআই চেয়ে প্যাপ স্মিয়ার করা তো আপনার অনেক বেশি ইজি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ফার্স্ট প্যাপ স্মিয়ারই করবো। সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট প্যাপ স্মিয়ার করবো। প্যাপ স্মিয়ার করার পরে যখন আমি ফাইন্ডিং পাবো, তখন আমি এমআরআই করবো, আল্ট্রাসাউন্ড করবো, টিভিএস করবো, যে আরো কোথাও অন্য কোথাও ছড়িয়েছে কিনা, ইনভেট করেছে না, কোন স্টেজে আছে, কোন গ্রেডে আছে। হ্যাঁ, বাট ফার্স্ট কিন্তু অবশ্যই আমি আগে প্যাপ স্মিয়ার করবো, যেহেতু এটা করা একদম ইজি এবং এটা সাশ্রয়ী। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে এই ধরনের পরামর্শ পাওয়ার জন্য। আমাদের ব্যক্তিগত মানে প্র্যাকটিস লাইফে অনেক হেল্পফুল হবে আপনাদের। আমরা জি, অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে ডেকে নিতে চাই আমাদের শ্রদ্ধেয়
শিক্ষক অমরনাথ চক্রবর্তী স্যারকে। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে একটু অনুরোধ করছি, সৈকত চক্রবর্তীকে একটু অনুরোধ করুন, তারপর আমি বলবো। জি স্যার, আমি এই পর্যায়ে ডক্টর সৈকত চক্রবর্তী স্যারকে অনুরোধ করব, যদি আপনার কিছু বলার থাকে আজকে ক্লাস সম্পর্কে প্লিজ আপনি বলতে পারেন। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, কন্টিনিউ করুন। না, ক্লাস খুব ভালো হচ্ছে। অসুবিধা খুব, আমি অবশ্য আজকে একটু দেরি করে ঢুকেছি। আচ্ছা, এই স্টেজ গুলো সম্পর্কে, যেটা স্টেজ আছে 1A, 1B, 2A, 2B, 2C, 3, 4, এই যে স্টেজ গুলো আছে, এগুলোর ক্ষেত্রে মানে পার্থক্যটা খুব কম বোঝা যায়। এই পার্থক্যটা 1A, 1B এর মধ্যে কি পার্থক্য? যেমন কোনোটা লেস দেন 1 সেন্টিমিটার, কোনোটা আছে লেস দেন 2 সেন্টিমিটার, কোনটা সুপারফিশিয়াল। এই জিনিসগুলো যদি বলা হয় একটু জানলে ভালো হয়। যে স্টেজটাও, যে 4টে স্টেজ আছে, 1A, 1B, 2A, 2B, 2C, 3, 4, এগুলো যদি একটু শর্ট করে বোঝা যায় তো ভালো হয়। থ্যাংক ইউ স্যার। আসলে এটা এনএমএ যে সিস্টেম রয়েছে, স্টেজিংটা করা হয় এই ক্ষেত্রে আহ, যারা স্টেজিংটা করে, এমআরআই উপর যারা দক্ষ বিশেষজ্ঞ রয়েছে, তারা স্টেজটা সম্পর্কে ভালো জানে। আমি এই বিষয়ে ডিটেলস বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো, সেটা হচ্ছে গিয়ে স্টেজ গুলো অনুযায়ী এতটাই বোঝা যাচ্ছে জিনিসের গভীরতাটা কতটা বেশি আছে, কতটা ইনভেট করেছে ভিতরে, আশেপাশে টিস্যুগুলোতে কতটা ছড়িয়েছে। সেটা যত বেশি ইনভেট করে, যত বেশি ছড়ায়, যত বেশি আক্রমণ করে, যত বেশি অন্যান্য টিস্যুগুলোতে সে তার ব্যাপ্তি ঘটায়, ততটাই তার স্টেজটা বেড়ে যায়। আর এই ব্যাপ্তি, এই ইনভেটটা যত কম হয়, টিউমারের সাইজটা যত কম হয়, তত স্টেজটা কমে যায়। আর সাইজটা যত বাড়তে থাকে, স্টেজিংটা বেড়ে যায়। কারণ এটা আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে টিউমারের সাইজ যত বড়, ইনভেট করেছে, স্টেজিং তত বেশি হয়েছে। আমি ট্রিটমেন্ট দিয়েছি, টিউমারের সাইজ কমে এসছে, স্টেজ কমে এসছে। এটা আমি প্র্যাকটিক্যাল নলেজ থেকে বলছি। কিন্তু এই স্টেজ গুলো কি, মানে কতটা ডিটেলস কিভাবে করে, কিসের উপর ভিত্তি করে করে, কোন ইমেজ থেকে করে, এটা সম্পর্কে আমি বলতে পারবো না। কারণ এটার উপরে আমার কোনো ডিগ্রি নেওয়া নাই, বা আমি স্টাডি করি নাই, বা ওটাকে আমি আমার এই সাবজেক্টের সঙ্গে রিলেটিভ মনে করি না। কেন করি না? কারণ আমি একজন চিকিৎসক হিসেবে আমার সমস্ত বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে এমন না। আমাকে হেল্প করার জন্য তো আরো রয়েছে। যেমন ধরুন একজন দরকার যে তার স্টোমাকে কিংবা তার ডিউটেনামে বা ইন্টেস্টাইন আলসার হয়েছে কিনা, আমি লিখে দিলাম যে আপনি করুন, কোলোনোস্কোপি করুন, বা আবার জিআইটি ট্র্যাক্টে আপনি এন্ডোস্কোপি করুন। যিনি দক্ষ সেই বিষয়ে তিনি পরীক্ষা করে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ তার এই প্রবলেমটা হয়েছে। ধরুন তার মেরুদণ্ডে কোনো প্রবলেম আমার মনে হচ্ছে, আমি এক্স রে লিখে পাঠিয়ে দিলাম। যিনি স্পেশালিস্ট তিনি কিন্তু এর উপরে কোথায় হাড়ের কোথায় প্রবলেম হয়েছে, L3, L4 কোথায় প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে, না ন্যারোইং হয়েছে, সেই বিস্তারিত সব লিখে আমার কাছে পাঠাচ্ছে। তো আমি আমি এইভাবেই ডিল করি। কিন্তু অত বিস্তৃত বা অত ব্যাপকভাবে যে আমি বলতে পারবো না। আপনাকে ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ। আমি অমরনাথ চক্রবর্তী স্যারকে অনুরোধ করব। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমেই প্রথমেই আমি আরিফ স্যারকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানালে মনে হয় একটু ছোটই হয়ে যাবে বোধহয়, খুব সম্ভবত। মানে তার সঙ্গে আরো কিছু ধরে নিতে হবে। অসাধারণ একটা ক্লাস হয়েছে, একদম মানে মনোজ্ঞ ক্লাস আর কি, খুব আন্তরিক ক্লাস হয়েছে। এবং আমি আরো আমি বেশি ইয়ে করব, মানে আমাদের এখানে প্রশ্নকর্তাদের মধ্যে যেমন পার্থ স্যার বা আমাদের অজয় স্যার বা সৈকত স্যারের প্রশ্নটা তো মারাত্মক ইন্টেলিজেন্ট প্রশ্ন। এবং এই ব্যাপারটা সত্যি আমরা কিছু বুঝি না, এটা একটা বাস্তব কথা বুঝি না। তবে স্যার যেটা বললেন যে এই স্ট্রেসটা কমে যায়, সেইটা আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে, আমরা ওষুধ দেওয়ার পর যে রেসপন্স করছে সেখানে স্টেজ কমানোর আমরা যদি এই রিপোর্ট গুলো করতে বলি, অনেকেই রিপোর্ট করতে চায় না বা এটা
বিভিন্ন রকম মানে বাগড়া মারে সোজা কথা। তো সেজন্য আমাদের এই অভিজ্ঞতাগুলো খুব কম আছে। যেহেতু উনি হসপিটালের সঙ্গে যুক্ত আছে বলে ওনার এই অভিজ্ঞতাটা আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক মূল্যবান। এখন ব্যাপার হচ্ছে যে ক্যান্সারের ক্ষেত্রে আমরা সারিয়ে দেবো, সেরে যাওয়ার ঘটনা বেশ কিছু আছে। হ্যাঁ, যদিও সেটা ডকুমেন্টেড নয়, কিন্তু কথাটা মিথ্যে না। কিন্তু সেটা সংখ্যাটা খুবই কম। কিন্তু সিরিয়াস ইয়ের ক্ষেত্রে, সিরিয়াস ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা যদি তাকে রিলিফটাও দিতে পারি, মানে আংশিক রিলিফের কথা বলছি না, পূর্ণ রিলিফও দিয়ে যদি কয়েক মাস তাকে বাঁচিয়ে রাখতে পারি, সেটাও কিন্তু কোনো অংশে আরোগ্যের থেকে বা কিওরের থেকে সেটা কোনো অংশেই তার মর্যাদা কম নয়। কারণ এইটা হচ্ছে খুব মজার ব্যাপার যে আমরা যে হোমিওপ্যাথি ওষুধ, আমি আমাদের যারা তরুণ শিক্ষার্থী আছে তাদের বলছি যে আপনারা কিন্তু ক্যান্সারের বহু কেস আছে, মানে তারা সব শেষ করে দিয়ে আপনার কাছে পাঠাবে। আপনি মনে রাখবেন যে এই যে সোজা আমি এটা ছিবড়ে কেস বলি আর কি, এই কেসগুলি আমাদের ভাগ্যে বেশি জুটবে, যেহেতু আমরা হসপিটালের সঙ্গে যুক্ত থাকলে আমরা ফ্রেশ কেস পেতে পারি কিছু। বাস্তবে আমাদের প্র্যাকটিসিংয়ে ছিবড়ে কেস জুটবে। এই কেসগুলোতে যদি আপনারা কিছু রেজাল্ট যদি দিতে পারেন, কিছু যদি আংশিক রেজাল্টও যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার বিরাট সুনাম হবে এবং হোমিওপ্যাথির সুনাম হবে। এই জন্যই বলছি এটা সাহস করে করুন, ক্যান্সার নাম শুনে ভয় পাবেন না। ভয় পালাবার কিছু নেই। এটা খুব সুন্দর সুন্দর ইয়ে আছে, আমাদের জীবনে বহু উদাহরণ আছে। আমি আজকে একটা একটু অন্যরকম এই ক্যান্সার সম্পর্কেই একটা আমি উম, বলবো। এটা বেশ বহুদিন আগের ঘটনা আর কি। আচ্ছা, হাতিবাগ। একটুখানি ইন্টারাপ্ট করছি শ্রদ্ধেয় হুম, অবনাথ স্যারকে। হুম, আমি বলবো আর কি যে আমরা অনেক সময় তো এরকমও কেস দেখি যারা একটা এলোপ্যাথিক ওষুধ নিচ্ছে, কেমোথেরাপি নিচ্ছে, আবার আমাদের হোমিওপ্যাথিক হেল্প তারা নিতে চাইছে। হুম, এখন সেই ক্ষেত্রে আমরা ওই এলোপ্যাথিক ট্রিটমেন্টটা বন্ধ করে হোমিওপ্যাথিক এককভাবে করব, না এলোপ্যাথি হোমিওপ্যাথি একসাথে চলবে, অথবা আমরা ট্যাপারিং করব? আমাদের এখানে পদ্ধতিটা কিরকম হলে সঠিক হয়, এইটা মানে ওনার বলছি, হ্যাঁ হ্যাঁ উত্তরের সাথে একটু অ্যাড করে দিলে আর একটু ভালো হবে। ধন্যবাদ। এটা বলছি। এখন ব্যাপারটা কি হচ্ছে যে এখানে একটা বিষয় বোঝার আছে। যেমন বেশ কিছু এটা একটা নতুন প্রশ্ন যোগ হয়ে গেল, এটা বলে দিয়ে আমি যাচ্ছি। ব্যাপার হচ্ছে কি যে বহু কেস আছে সেখানে তারা পেন কমাবার জন্য তারা কিছু ওষুধ বা ইনজেকশন এগুলো দেয়, এবং সে বলেও দেয়, এবং দেখা যাচ্ছে কি পেশেন্টের যে ওষুধ দেওয়ার পরে, তাতে ওষুধ দিলে আগে হয়তো একটা ওষুধ দিলে পরে সারাদিন সে ভালো থাকতো, 24 ঘন্টা ভালো থাকতো, এই 24 ঘন্টার বেশি ভালো থাকতো। ডে বাই ডে কিন্তু তার এই ভালো থাকার পরিমাণটা কমতে থাকছে, কমতে থাকার পর কি হচ্ছে, 4 ঘন্টা 6 ঘন্টা অন্তর হচ্ছে, 4 ঘন্টা এই কি 6 ঘন্টা অন্তর তাকে দিতে হচ্ছে, এবং সেটা আহ, আরো মাঝে মাঝে তার থেকেও কম সময়ের মধ্যে তার অ্যাগ্রাভেশনটা করছে। এই রোগ আবার কষ্টটা বেড়ে যাচ্ছে, কষ্ট মানে কি ভয়ঙ্কর কষ্ট বেড়ে যাচ্ছে। এই যে ভয়ঙ্কর কষ্ট যদি বেড়ে যায়, এই কষ্টেরও কিন্তু সেইটা সহ্য করতে গিয়েও কিন্তু সে মারা যেতে পারে। কারণ একটা পেন আমরা যে অনুভব করি, এটা মাথায় রাখতে হবে যে মাইনাস রেজিস্ট্যান্স। মাইনাস রেজিস্ট্যান্স মানে কি, যে কোনো পেন হলে পরে আমাদের সিস্টেম তাকে রেজিস্ট করার চেষ্টা করে, রেজিস্ট করার পরে যেটুকু পড়ে থাকে সেইটুকু আমরা অনুভব করি। তাহলে এই যে জায়গাটা, যেটা এই এই যে ফিজিওলজিক্যাল এই যে জায়গাটা, সেখানে আমরা বুঝতে হবে যে এটা খুব কঠিনতম জায়গা। ফলে এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কিন্তু পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তার ওষুধটা বন্ধ করে দিলে পরে তার এই 4 ঘন্টায় 6 ঘন্টা সিভিয়ার পেন আসতে শুরু করছে, মানুষ তো তখন ক্যান্সার সারাবার আশায় আসেন না। ডাক্তারবাবু যদি একটু তারা কষ্ট পায়, পেশেন্টের কন্ডিশন, পেনের কন্ডিশনের উপর নির্ভর করে। এখানে কিন্তু একটু একচক্ষু নীতি আমাদের অনুভব করতে হয়। সেটা হচ্ছে কি যে পেনটা কিভাবে কমাবো, এই ধান্দাটা আমাদের করতে হয়। সেটা যারা খুব যোগ দেখা যায় না বলে কাঁদতে শুরু করে দেয়। তো এই জায়গাটা কিন্তু নির্ভর করছে যারা হচ্ছে যে এটা কিরকম হচ্ছে। যদি দেখা যায় যে কোনো পেশেন্ট হচ্ছে পারে যে ওষুধ দেওয়ার পর 24 ঘন্টা পরে তার পেন শুরু হচ্ছে, আরো 10 ঘন্টা পরে যদি ইয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ওষুধটা এই প্রসঙ্গে এই এই কথাটা বলতে গিয়ে আমার
মানে একটু ছোট করে বলি, না বললে এটা অপরাধ হবে, কারণ যেহেতু মনে আমার পড়েছে। একটা কেস। তো সেই ভদ্রমহিলা, উম, উম, আমি আর কি আমি তো স্যারের সঙ্গে গিয়েছিলাম দেখতে। তো সেই ভদ্রমহিলা কোলন ক্যান্সার, ভয়ঙ্কর, রাখতে পারছে না, ওয়ার্কার মধ্যে চিৎকার করে, পুরো সেন্সটা তার মাত্রাটা খুব সূক্ষ্ম দিতে হবে। হ্যাঁ, এই শিক্ষাটা ভুল নেই, কিন্তু ওই স্ট্রাকচারাল চেঞ্জের থেকেও বড় শিক্ষা হচ্ছে ডায়নামিক প্লেনে তার ভাইটালিটিটা কিরকম আছে। এই প্রসঙ্গে আরেকটা মনে পড়লো, যদি এর সঙ্গে ঠিক মেলে না, তো ওই ভাইটালিটির কথাটা বলতে গিয়ে আমি পার্থ স্যার, তুই তো জানিস, তুই ইয়ে গেছি আমাদের তপনকে জানিস, তপনের বড় মেয়ের কথাটা বল। বড় মেয়ের যখন ডিপথেরিয়া হলো, ওখানে ভর্তি করতে পারলো না, ভর্তি করতে পারছে না, সিট নেই বলে। তো বলছে পরের দিন আসুন। তো তখন স্যার তাকে জিজ্ঞেস করছে কত জ্বর, বলে 104-এর কাছাকাছি জ্বর। বলে ভাইটালিটি কেমন, বলে মোটামুটি তো ভালো। বলে আজকে রাত্রি মরে যাবে না তো? তার বাপকে বলছে আমাদের তপন কাঞ্জিলাল। তপন কাঞ্জিলালের কথাবার্তা এরকমই। হ্যাঁ, বলে তাহলে নিয়ে আয়, দেখি কি করা যায়। এরকম যেখানে ডায়াগনোসিস ডিপথেরিয়া, যেখানে সেখানে তিনি নিয়ে এসে ন্যাট্রামিওর 200 দিলেন। সে মেয়ে এখন এমএ পাস করে এখন চাকরির সন্ধানে আছে। হ্যাঁ, তা সুস্থ হয়ে গেল। তা এইগুলো তো আমাদের চোখের সামনে দেখা, বাট ডকুমেন্টেড নয়। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা সঠিক ওষুধ নির্বাচন করতে পারি, ঠিক সঠিক সময়ে, সঠিক উপায়ে, সিচুয়েশনটা বুঝে। এখানেও কিন্তু স্যার জিজ্ঞেস করছে ভাইটালিটিটা কেমন, যেহেতু তখন খুব দক্ষ চিকিৎসক, ভাইটালিটিটা বলতে পেরেছে। হ্যাঁ, তার ফলে এই, নাহলে তো ডিপথেরিয়া নাম শুনে তো নিজেরই হাত পা কাঁপতে শুরু করে দিত, সে আর ভয়ে কিছু বলতে পারতো না। ফলে এই হোমিওপ্যাথিতে কিন্তু এগুলো সম্ভব, ক্যান্সার নাম শুনে যে ভয়ে দৌড় মারতে হবে এমনটা নয়। এইবার আমি এদের, আমি তো বললাম স্যারের কথা, এইবার আমি আমার একটা কেসের কথা বলি। হাতিবাগানে আমি একটা কেস দেখতে গেছিলাম, ভদ্রলোক। তা ভদ্রলোক আমাকে, তার 1 ঘন্টা আগে তাকে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে। সে কষ্ট করে করেই বলছে, কষ্ট, কথা বলতেও কষ্ট হচ্ছে, এত সে দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, এই যে দেখুন ভাইরাল লোক, এই জায়গাটা বোঝা যায়। তো এখন ভদ্রলোক তখন বলছেন, আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা আপনাকে প্রশ্ন করবো। মানে বলুন। তখন বলছে যে যে আমি সারা জীবন যোগ ব্যায়াম করলাম। যোগ ব্যায়ামে বলা হয় যে এটা রোগ মুক্তি হয়, রোগ হয় না। আর আমি জীবনে কোনোদিন বিড়ি, সিগারেট, চা, তামাকের কোনো দ্রব্য কোনোদিন কিছু খাইনি। সারা জীবন আমি পুষ্টিকর খাবার হালকা ইয়ে করেছি, এবং যোগব্যায়াম শুধু না, তার সাথে ফ্রি হ্যান্ডও করতাম। আমার শরীর স্বাস্থ্য এত ভালো যে আমার জ্ঞান হওয়ার পর থেকে কিন্তু আমাকে কোনোদিন কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি। আর আমি কোনো ভ্যাকসিনও কিছু নিইনি, কোনো কিছু করিনি আমি। কেটে কেটে টুকটাক গেলে যে টিটেনাস ব্যাগ দেয়, সেটাও আমি নিতাম না, ও আমার এমনি শুকিয়ে যেত। আমার কেন ক্যান্সার হলো? মারাত্মক প্রশ্ন। আমার কেন ক্যান্সার হলো? তখন আমার উত্তেজক কিছু কারণ আছে। বলে কি উত্তেজক কারণ থাকতে পারে, কি এমন আমি করেছি? আমি তো কিছু করিনি। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই ক্যান্সারটা ধরা পড়লো কি করে? এইটা বললাম। এবং তার ওই কথা বলার মধ্যে আমি তার মুখে কিন্তু একটা স্যাডনেস আমাকে যেটা আরিফ স্যার আজকে বললেন, একটা পেশেন্টের ক্ষেত্রে এই বিষণ্ণতা নজরে পড়েছে। এই জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আপনি কিন্তু অনলাইনে পাবেন। অনলাইনে এগুলো দেখতে পাবেন না। এমনকি ভিডিও কলেও দেখা মুশকিল। আমি ওই জন্য অনলাইনে আমি চিকিৎসা করতে চাই না। এটা আমার ব্যক্তিগত অক্ষমতার জন্যই করি না। আমি এটা নিয়ে কাউকে কিছু অন্য কিছু বলতে চাইছি না। এখন তাহলে কি হচ্ছে, এই যে বিষণ্ণতার যখন নজরে পড়লো, তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি মনে কোনো বড় কিছু আঘাত পেয়েছেন? কিছুক্ষণ চুপ করে থাকলো। চুপ করে থাকার পর কাঁদতে শুরু করলো, চোখে জল বেরোতে শুরু করলো। আঘাত, আঘাত কিনা বলতে পারবো না, তবে একটা তীব্র মানসিক যন্ত্রণা। ভদ্রলোক বলছে, কি মানসিক যন্ত্রণা? বলছে দেখুন, আমার ছেলে, আমার ছেলে যাকে বিয়ে করলো, ভালোবেসে বিয়ে করেছে, তো সেই বৌমাটি মোটেই সুবিধের না। এত টর্চার আমার উপর আর ইয়ের উপর করতে শুরু করলো। মানে কতদিন হয়েছে এটা? বলে কয়েক মাস হয়েছে, 5-6 মাস হয়েছে।
আমি তখন কি করলাম, তাদের একটা ফ্ল্যাট কিনে আলাদা করে দিলাম যাতে এই টর্চারটা বন্ধ হয়ে যায়। কারণ টর্চার কেন সহ্য করবো, আমার তো টাকা পয়সা আছে, আমি ভালো চাকরি করতাম। তো তারপর থেকে তাদের এখানে আসাও অনেক কমে গেল, আমরা শান্তিতেই আছি। আমার তারপরে এমন কিছু না। তবু কষ্ট হয় যে নিজের সন্তান তো টর্চার করলো, ইতিহাসটা বলছে। বলার পর তখন বলছি যে আমার কি এইটাই কি আপনার মনের কষ্ট? না ডাক্তারবাবু, এইটুকু ভুলে কি আর আপনাকে আমি এত কথা গল্প ইতিহাস বলতে যাচ্ছি? এখানে তো আমার কষ্টটা নয় স্যার। বলেই তখন আবার কান্নার আবেগ মানে থামছে না এমন। কাঁদতে, কাঁদতে বলছে একটা বয়স্ক মানুষ, হ্যাঁ? সুঠাম চেহারা ছিল, সেটা বোঝাই যাচ্ছে তার। যেটা স্যার বললেন না যে চেহারাটা ভেঙে যাবে, হ্যাঁ? তো তখন বলছেন যে আমার ছেলে, এত ছেলে বৌমা এত অমানুষ। হাতিবাগানে কি একটা সিনেমা এসছে, সে সিনেমাটা বিখ্যাত ইয়ে, তার মেয়েকে সে টিকিট কেটে এনেছে, মেয়েকে টিকিট ইয়ে করে, মেয়ের পড়া আছে, সেই জন্য সে মেয়ে ঘরে পড়বে। তো তাকে মেয়েকে বলে গেছে যে তুমি কেউ আমরা না ডাকলে দরজা খুলবে না। মেয়ে, বাচ্চা মেয়ে, এই 5-এ পড়ে বোধহয়, 5-6 পড়ে। তা একটা লম্ফ দিয়ে গেছে আর একটা দেশলাই দিয়ে গেছে। তো বলেছে যদি লোডশেডিং হয় এটা জ্বালিয়ে পড়বে, হ্যাঁ? আর যদি আলো থাকে তোমার কিছু করতে হবে। এইবার মেয়েটির কিন্তু যথারীতি লোডশেডিং হয়। হওয়ার পর কি করে, ওই লম্ফটা জ্বালাতে গিয়ে কিভাবে হয়েছে সেটা তো কেউ দেখেনি। তার শখে আগুন লেগে যায়। তা শখে আগুন লেগে যদি সে চিৎকার করে, সে গোটা ঘরে চিৎকার করে ইয়ে করতে থাকে। তার পাশের লোক টোক সব মানে আরকি চিৎকার শুনে আ মানে আরকি ইয়ে করে দরজা তালা চাবি দেয়। তো যাই হোক, তালা চাবি ভাঙতে, ভাঙতে ততক্ষণে দাউ, দাউ করে সে জ্বলে গিয়েছে এবং সে মারাও যায়। এই যে মারা যায়, ভদ্রলোক কাঁদতে, কাঁদতে বলছে যে, "এই কষ্ট কি ভোলা যায় ডাক্তারবাবু? এ কি কেউ ভুলতে পারে?" তা তখন তিনি বলছে, "এই যন্ত্রণা আমি ভুলতে পারি না।" তা তখন আমি কি, যেহেতু আমরা হোমিওপ্যাথ, আমার একটু খোঁচাখুচি করার স্বভাব। আমি কোন যন্ত্রণাটা ভুলতে পারি না? বলে, "আপনি বুঝতে পারছেন না কোন যন্ত্রণাটা? আপনি কি করে ডাক্তারি করেন?" আমার উপর রেগে গেছেন তিনি। আমি, দেখুন আপনি ভেতরে আপনার কোন যন্ত্রণাটা, এখানে তো আমি ২-৩ টে অপশন দেখছি। তা কোন অপশনটা আপনার বেশি যন্ত্রণা আমি তো বুঝতে পারছি না। সেটা একটু যদি বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো তখন তার স্ত্রী এসে বলছে, "ডাক্তারবাবু যেটা বলতে চাইছে বলো না, তুমি এইভাবে কেন করছো?" ও না, ঠিক আছে, সরি স্যার, আমি আজকাল একটু উত্তেজিত হয়ে পড়ি। আমি কিন্তু চিরদিনই ঠান্ডা লোক। তো বলছেন যে দেখুন, এই যে মেয়েটা আগুনে পুড়ে দাউ, দাউ করে জ্বলে, জ্বলে মরল। কি যন্ত্রণা ভোগ করে সে মরেছে। মানুষের তো মৃত্যু হতেই পারে। মানুষের তো মৃত্যু হতেই পারে। আর এই যন্ত্রণার জন্য কে দায়ী? এই ঘটনার জন্য আমি দায়ী। আমি তখন ভাবছি গিল্টি কনসিয়াসনেস নাকি? মানে তার ওই অপরাধবোধ কিনা? তো তখন সে বলছে যে, আমার এর বাবা-মায়ের উপর যেমন ঘেন্না হচ্ছে, তার থেকেও বড় কথা হচ্ছে কি, যে বাবা-মাকে আমি তো আলাদা করে দিয়েছি। তো এর বাবা-মায়ের এই বৈশিষ্ট্যটা কি? কি করল তারা? কিসের জন্য এই সর্বনাশটা হলো? অনেকগুলো ইমোশনে করতে, করতে বলছি আমরা কোন কষ্টটা বেশি কষ্ট? তো ওই যে আগুনে পুড়ে মরল ডাক্তার, আগুনে পুড়ে কি যন্ত্রণা সহ্য ইয়ে করলো। ওই যন্ত্রণাটা যেন আমার হৃদয়ে অনুভব করছি আমি। হ্যাঁ? তাহলে দেখা যাচ্ছে কি, এখানে দুটো সিচুয়েশন হয়েছে। এক হচ্ছে নাতনিকে সে অত্যন্ত ভালোবাসে, এটা তো ঘটনা, এবং কিন্তু এখানে গ্রিফ একটা আছে। কিন্তু এখানে সে কি বলছে, ওই যে সে আগুনে পুড়ে সে মারা গেছে, এই যে আবেগটা, এই যন্ত্রণাটা যেন সে নিজের অন্তরে অনুভব করছে। এই কথাটা যখন বলল তখন কিন্তু আমি বুঝতে পারলাম দিস ইজ অ্যাঙ্গুইশ, দিস ইজ অ্যাঙ্গুইশ। তাহলে আমি এটা বলতে চাইলে এরকম যে এক্সাইটিং ফ্যাক্টর এর সঙ্গে আমরা সাধারণত এক্সাইটিং, হ্যানিম্যান বলেছেন এক্সাইটিং ফ্যাক্টরকে আগে দূর করতে হবে, এবং আমরা এক্সাইটিং ফ্যাক্টরকে মাথায় রেখে আমরা আদার সিম্পটমের সাপোর্টে যে ওষুধ আসবে সেটা দিই, সবই ঠিক আছে। কিন্তু এখানে এক্সাইটিং ফ্যাক্টরটা গ্রিফ হলেও এই ক্ষেত্রটা কিন্তু পার্টিকুলারলি কিন্তু গ্রিফের থেকেও তাকে যে বেশি জ্বালাচ্ছে, তার ওই যে মানসিকভাবে জ্বালাচ্ছে যে এই বাচ্চা শিশুটা যে পুড়ে মরেছে, এই যে যন্ত্রণাটা সে হৃদয়ে অনুভব করছে। তার মানে এখানেও কিন্তু শরিক স্টেটটা আছে কিন্তু। এই যে অ্যাঙ্গুইশ কিন্তু এখানে কিছুটা এক্সাইটিং ফ্যাক্টরের মতন কাজ করছে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো তখন আমি কি করলাম, আমি অ্যাঙ্গুইশটা দেখলাম, তারপর গ্রিফটা দেখলাম, তারপরে আদার্স তার ইয়ে দেখলাম, তার কোলনে ক্যান্সার ছিল। তো এবং প্রচন্ড ব্যথা ইয়ে দিয়ে আমি তাকে কস্টিকাম সিলেকশন করেছি। এবং এই কস্টিকাম সিলেকশনটাকে
দীর্ঘদিন তাকে ইয়ে করে, এবং উনি বলেছিলেন যদি আমার ব্যথা সহ্যের মধ্যে থাকে তাহলে আমি কিন্তু একটা ইঞ্জেকশনে নেবো না ডাক্তারবাবু, আমার ইঞ্জেকশনটা আর ভালো লাগে না, এত পোড়াপুরি করে। হ্যাঁ, আমার আর ভালো লাগে না মতো ওর পাছায় দেয় আর কি। হ্যাঁ, তা পাছাটা বলছে আমার একটু শক্ত হয়ে গেছে ডাক্তারবাবু, ইঞ্জেকশন খেয়ে খেয়ে হাতটা শক্ত হয়ে গেছে, আর আমার ভালো লাগে না। কিন্তু কষ্টে আমি তাকে কিন্তু আমি প্রথমে 30 দিয়ে শুরু করেছিলাম, পরে 200 পর্যন্ত যেতে বসলাম, 1M যাওয়ার আর সুযোগ পাইনি, তার আগে তিনি মানে মারা যান। এই 6-7 মাস তিনি খুব ভালো ছিলেন, খুব ভালো ছিলেন। 30 তার প্রায় 80% চলে গেছিল, 30 ওটাও মাস 2-2.5 ওইটা টেনেছিল। তারপর 200 দেওয়ার পর তার টোটাল ব্যথা চলে যায়, টোটাল ব্যথা চলে যায়, সে নর্মাল বাজার টাজার করতে পর্যন্ত বেরোতে শুরু করেন, যদিও আমি বলেছিলাম যে এতটা ইয়ে নেবেন না। তার ফলে এই যে হোমিওপ্যাথি একটা দেখতে গেলে পরে শুধু যে আমরা প্যাথোলজিক্যাল নলেজ নলেজ বা আমার রেপার্টরি নলেজ বা আমাদের এই মেটেরিয়াল নলেজ শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে দেখতে হবে পেশেন্টের মধ্যে, পেশেন্টের যে চাহিদা, যেটা আজকে আরিফ স্যার বলে, চাহিদা মানে চাহিদাটা আসে কি করে, সিমটমের মাধ্যমে তার চাহিদাটা প্রকাশ পায়। এবং এইখানে কিন্তু তার চাহিদাটা কি, তার অ্যাঙ্গুইশ, এই অ্যাঙ্গুইশটা তার সর্বাধিক চাহিদা, এই জন্য এইটাই সর্বাধিক ইন্টেন্সিটি বা ইন্টেন্স অবস্থায় তার মনের মধ্যে ইয়ে করছে, প্রকাশ পাচ্ছে। ফলে এই চাহিদাটাকে আগে ধরতে হবে, ওই জন্য অ্যাঙ্গুইশটাকে আমি ধরে করলাম, যে ইন জেনারেল কিন্তু আমরা অ্যাঙ্গুইশকে আগে ধরি না, কারণ অ্যাঙ্গুইশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এটা তো যন্ত্রণার একটা প্রকারভেদ, এটা ঠিক এক্সাইটিং কজ হিসেবে আমরা ধরি না, কিন্তু এই পেশেন্টের যেটা রিপ্রেজেন্টেটিভ পেশেন্ট দিচ্ছে সেই অনুযায়ী সে বলছে ওই যন্ত্রণাটা আমার হৃদয়ে অনুভব করি। ফলে এই হৃদয়ে অনুভব করি, তার কষ্ট তাকে কে জ্বালাচ্ছে, কে বৃত্ত তাকে জ্বালাচ্ছে না, জ্বালাচ্ছে ওই অ্যাঙ্গুইশটা। তো এই জন্য এই যে ইমোশনটা যেটা, এইটাকে আমি তখনকার বিচারে যা করেছি আমার যা ইয়ে, সে কেসটা কিন্তু অসাধারণ রেজাল্ট দিয়েছে। ফলে আমি তরুণ শিক্ষার্থী বন্ধুদের বলবো হোমিওপ্যাথিটা বহুত মজার জিনিস। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন তো, যে আমরা অনেক সময় এই ছোটখাটো জ্বরও সারাতে পারি না। হ্যাঁ, তার জন্য আমাদের হোমিওপ্যাথি সমাজকে গালাগালি দেয়। আবার এমন ঘটনাও হয় যে আমরা তাদের ছিবড়ে করে দেওয়া কেস যেগুলো, সেইগুলো কিন্তু আমরা বহু ক্ষেত্রে আমরা কিন্তু খুব সাধারণ চিকিৎসকই কিন্তু প্রেসক্রিপশন করে অসাধারণ রেজাল্ট দিতে পারে। ফলে আমাদের হারাবার কিছু নেই, যা আছে সব পাবার। পেতে গেলে পরে আমাদের এই হোমিও দর্পণের ক্লাসগুলো প্রতিদিন অ্যাটেন্ড করুন এবং পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নেই। আরিফ স্যার বলে দিলেন, কি আমি বলে দিলাম, কি অজয় স্যার বলে দিলেন, আমি মুখস্থ করলাম, এ করে হবে না। এগুলো শুনুন, মাথায় রাখুন, নিজে পড়ুন। নিজে পড়তে হবে, ভাবতে হবে, পড়তে হবে, ভাবতে হবে, এবং সবসময় মনে রাখবেন পেশেন্ট হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শিক্ষক। মানে তার কথাগুলোকে গুরুত্ব দিন, ভালো করে কেস রেকর্ডিং করুন, অর্গাননটা ভালো করে পড়ুন। অর্গাননটা ভালো করে না পড়লে কিন্তু আপনারা কিচ্ছু করতে পারবেন না, আলটিমেটলি কিচ্ছু করতে পারবেন না, আলটিমেটলি আটকে যাবেন। ফলে এই অর্গাননটা এমন একটা জিনিস, আজও এই বুড়ো বয়সে যখন পড়ি তখনও মনে হয় এই ওয়ার্ডটা আগে তো বুঝতে পারি। উফ, এই কথাটা তো নিজের উপরই মানে নিজের রাগ হয়, ক্ষোভ হয়। সেই জন্যই বলছি পড়াশোনার কোনো বিকল্প নেই, আপনারা পড়াশোনা করুন। এবং এখানে আমাদের সিনিয়র চিকিৎসক আমাদের সঙ্গে আছেন, এবং আমি বিশ্বাস করি আমি যা পারবো না সেটা হয়তো অজয় স্যার পারবেন, অজয় স্যার না পারলে আরিফ স্যার পারবেন, আরিফ স্যার না পারলে জাহাঙ্গীর স্যার পারবেন, জাহাঙ্গীর স্যার না পারলে পার্থ স্যার পারবেন। এখানে কিন্তু বলবার লোক কিন্তু অনেক আছে, অনেক উত্তর দেওয়ার লোক এখানে প্রচুর আছে। ফলে এটা একটা টিম ওয়ার্ক তো। আর আমি এটাকে স্টাডি সার্কেলের বাইরে কিছু মনে করি না। হ্যাঁ, ফলে ব্যাপার হচ্ছে এটা টিম ওয়ার্ক যেহেতু আছে, ফলে আপনার নিঃসংকোচে এখানে প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্নের জন্য কেউ বকাঝকা দেবে না, কেউ কিচ্ছু বলবে না। বরঞ্চ প্রশ্ন দিয়ে যদি আটকে দেন, যেটা আমি বলি, আটকে দিলে আমরা খুশি হই মনে মনে, কারণ নিজের অজ্ঞানতাটা প্রকাশ হয়ে পড়ে, নিজের অজানাটা প্রকাশ হয়ে পড়ে, সেই অজানাটা জানার চেষ্টা করবো। এই যে আমি আরিফ স্যার আজকে বলে আমি ওই ব্যাপারটা জানি না, আমি আরিফ স্যারকে যতদিন চিনেছি, এতদিন পরে এতদিনে যেটুকু চিনেছি, আমি ডেফিনেটলি বলছি আরিফ স্যার এবার স্টেজগুলো নিয়ে পড়াশোনা করবো। আমি শিওর, আমি এটা ওপেনলি স্বীকার করুন, উনি বলুন উনি কি ভাবছেন, উনি পড়বেন এবং আগামী দিনে আমাদের ওইটা উনি বলবেন, এটা আমার বিশ্বাস। এইটুকু বলে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের অমরনাথ চক্রবর্তী স্যারকে। এবং স্যারের শেষ কথাটি যেটি বললেন যে হোমিও দর্পণের আসলে ক্লাস করার জন্য, আমিও সেটা একই সুরে বলতে চাই যে আমাদের আসলে জীবনের
গতিপথটাকে বদলাতে হলে আসলে এই হোমিও দর্পণের আভায় আমাদের আসাটা অনেক জরুরি, বিকজ এখানে অনেক গুণীজনদের আনাগোনা আছে। তো গুণীজনদের সাথে চলাফেরা করলে এমনিতেই মানুষের অনেক ডেভেলপ হয়। তো যাই হোক, আমরা আজকে অনেক রাত হয়ে গেছে, 12টা 10 অলরেডি বেজে গেছে, সেই জন্য আমরা আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আর হচ্ছে আগামীকাল আপনাদের আমাদের সামনে রোগীলিপি 7ম ক্লাস নিয়ে আসবেন ডক্টর তপন বারৈ স্যার। আপনারা আশা করি সকলেই আগামীকালকে ক্লাসে ঠিক 9টা 50-এ আমাদের ক্লাস লিঙ্কটি ওপেন হবে, 10টায়